আনানের জিজ্ঞাসু দৃষ্টি আর তুরের মুচকি হাসিতে দীর্ঘ মধুর আলাপচারিতা। এর মাঝে ঘুমালো তুর। আনানের চোখে ঘুম নেই। তুরকে শুয়ে উঠে পড়ল। চেঞ্জ করে নিঃশব্দে বেরিয়ে পড়ে। পরপর দুটো গাড়ি সিক্রেট ভিলায় প্রবেশ করে। দ্বিতীয়টাতে আনান থাকলেও প্রথমটায় যিনি আছেন তিনি দীর্ঘ প্রতীক্ষিত ব্যক্তি। এর মাঝে 14টা বাইক সেই গাড়িটাকে ঘিরে রেখেছে। রাতের আধারে গাড়ির হেডলাইট যতটুকু আলো দিচ্ছে তাতে বাইকারগুলোর চেহারা দেখা মুশকিল। তার উপর তাদের পরনে কালো পোশাক, মাথায় কালো হেলমেট। তাই কাঙ্ক্ষিত ব্যক্তি সেই সব দেখার চেষ্টা করলেন না, তিনি গাড়ি থেকে নেমে দাঁড়ালেন। তখনই হাট করে গেটখানা খুলে গেল। গা ছমছম করা পরিবেশ হলেও কাঙ্ক্ষিত ব্যক্তিটা ঠিক ভয় পেল না। গট গট করে হেঁটে ভিলার ভেতরে চলে গেল। তার পেছনে সবগুলো বাইক নিঃশব্দে ভিলার ভেতরে ঢুকে পড়ল। বাকি আছে আনান। গাড়ি থেকে নেমে প্রগাঢ় হাসল। অতঃপর মুখে মাস্ক, হাতে গ্লাভস আর হুডি তুলে ভেতরে ঢুকে পড়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে বেস্ট 15। তাদের সামনে কাউচে বসা আনান। তাদের দেখতে আসলেই মাফিয়া গ্যাং লাগছে। দিনের বেলায় তাদের দেখে বোঝার উপায় নেই তারা কোনো গ্যাংয়ের সদস্য কিংবা তাদের কাজ কেমন। সবার আলাদা আলাদা প্রফেশন থাকলেও মধ্যরাতে একটা ফোন কল এক নিমেষে তাদের বদলে দেয়। সাধারণের তালিকা থেকে সরতে শুধু একটা ফোন কলের প্রয়োজন পড়ে। আজও তার ব্যতিক্রম হয়নি। রুমটাতে তেমন আলো নেই বললেই চলে। একটা লাইট আছে, তাও নিভু নিভু করে জ্বলছে। সেই আলোতে মানুষের উপস্থিতি ছাড়া কিছুই বোঝা যাচ্ছে না। যেই রুমে আকরাম এহসানকে রাখা হয়েছিল সেই রুমে বাতি জ্বলছে। ভেন্টিলেটর দিয়ে একটুকরো আলো এসে কাঙ্ক্ষিত ব্যক্তির মুখের উপর পড়ছে। আনান একদৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। মুখে কালো মাস্ক থাকাতে তার চোখ দুটো দৃশ্যমান। যা দেখে হাসল আনান। এই চোখ তার খুব চেনা, খুব কাছ থেকে এই চোখের মালিককে দেখছে সে। মৃদু হেসে ভারী গলায় বলল, কি ব্যাপার মন্ত্রী সাহেব? হঠাৎ আমার খোঁজে বের হলেন? তাও খুঁজে পেতে এত দেরি? মন্ত্রী সাহেব মাস্ক খুলে টেবিলে রাখল। জোরপূর্বক হেসে বলল, মাফিয়া কিং। যাকে এত বছর পুলিশ খুঁজে পায়নি তাকে আমার খুঁজতে দেরি হবে ব্যাপারটা স্বাভাবিক নয় কি? তাছাড়া আমার মনে হয় না 1 মাস বেশি সময়ে। খুব কমই মনে হচ্ছে। মন্ত্রী আর পুলিশের মধ্যে পার্থক্য অনেক। মন্ত্রী যা জানে তার 1% পুলিশ যা জানে না। উদাহরণ হিসেবে আমাকে খোঁজার ব্যাপারটাকে ধরুন। কথা ভুল নয়। তা এত খোঁজ খবরের কারণ? মন্ত্রী সাহেব দুটো এনভেলপ এগিয়ে দেয়। এইদের কাজ শেষ করে দিতে ভীষণ বিরক্ত করছে। শাহেদ এনভেলপ দুটো এনে আনানের হাতে দেয়। এনভেলপ দুটোতে দুটো ছবি। শাহেদ ফ্ল্যাশ লাইট অন করতেই আনান হাসল। যাকে বলে গা কাঁপিয়ে শব্দ করে হাসা। ভিলার প্রতিটা দেয়ালে হাসির শব্দ প্রতিধ্বনি হচ্ছে। রাত প্রায় 2টো, এই সময় নির্জন ঘরে এমন হাসির শব্দ ভয়ঙ্কর ঠেকেছে। এই হাসির সাথে বেস্ট 15 পরিচিত। তারা একে অপরের দিকে তাকাচ্ছে। মন্ত্রী সাহেব হাসির কারণ খুঁজে পেল না। আনান ছবি দুটি দেখছে আর হাসছে। একটা তার নিজের ছবি, অন্যটা তুরের ছবি। তুরের ছবিটা যত্ন করে হুডির পকেটে রেখে বলল, কারণ? যার সাপোর্টে ছিলেন তাকে মারতে চাইছেন? কারণটা ইন্টারেস্টিং হবে হয়তো। শুনতে চাই। সাপোর্ট এখন পথের কাটা হচ্ছে। স্পেসিফিক রিজন তো আছে মন্ত্রী সাহেব। তা না হলে আপনি কেন এমন পদক্ষেপ নিবেন?
তাছাড়া পুরোটা জানা অবধি আমি কোনো স্টেপ নিব না। মাফিয়ারা কখন এইসব ব্যাপারে ইন্টারেস্ট নিতে শুরু করেছে? টাকা অ্যাকাউন্টে যাবে, কাজ করে দিবে। এইসব না জানলেও তো চলবে। আনান দুর্বোধ্য হেসে বলল, কজন মাফিয়া দেখছেন? কার কার সাথে ডিল করেছেন? বাই দ্য ওয়ে, টাকা, অ্যাকাউন্ট, কাজ এইসব? আমি নিশ্চয়ই আপনার ইমপ্লি নই। তেমন হলে পথে ঘাটে এমন গুটি কয়েক পাওয়া যায় যারা আপনার এই কাজ করে দিবে। শুধু শুধু একটা মাস কষ্ট করে আমার সাথে দেখা করতে এসেছেন। ভালো কথা, ফিরবেন কিভাবে সেটা চিন্তা করেছেন? হাসল মন্ত্রী সাহেব। তার কাছে সামনে বসা নামমাত্র মাফিয়ার কথাগুলো হাস্যকর ঠেকেছে। হাসি থামিয়ে বললেন, আমি মন্ত্রী। আমার পাওয়ার সম্পর্কে তোমার ধারণা নেই। উপোস। ভয় পেয়েছি আপনার পাওয়ারের কথা শুনে। যাকে বলে খুব ভয়। রাত প্রায় 2টো, জায়গাটা আমার, লোকগুলো আমার, সব আমার, তাও ভয় পাচ্ছি। আনান মুচকি হেসে পুনরায় বলল, এই মুহূর্তে মেরে ফেললে কেউ টের পাবে না। তাছাড়া আমি কোনো এমপি মন্ত্রী নই, আমার কোনো নির্দিষ্ট দায়রা নেই। কেউ আমার জবাবদিহি চাইবে না। এমনকি জিজ্ঞেস করার সুযোগ সময় কোনোটাই পাবে না। তাও ভয় পাচ্ছি। ভয় দেখাচ্ছ? তুমি কি ভেবেছিলে এইখানে একা আসব, তাও কোনো কিছু ঠিক না করেই? মন্ত্রী সাহেব হাতঘড়ি দেখিয়ে বলল, অলরেডি আমার টিম আমাকে ট্রেস করছে। মোবাইল দেখিয়ে বলল, তাছাড়া সর্বাক্ষণ একজন আমার সাথে লাইনে আছে। আনান হাই তুলে কাউচে হেলান দিয়ে বসল। খুব আরাম করে বলল, আপনার ওইসব ট্রেস ভিলার 2 কিলোমিটার আগ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। তাছাড়া যাকে আপনার লোক বলছেন সে আমার লোক। এখন আপনি বলুন আপনাকে আমি কিভাবে সাহায্য করতে পারি? মন্ত্রী সাহেবের চেহারা রং উড়ে গেছে। ঘামে কপাল চিকচিক করছে। ফোন আনলক করেছে ঠিকই, তবে সবকিছুই আপনা আপনি চলছে। সো সরি, আনফরচুনেটলি ওটা হ্যাক হয়েছে। মন্ত্রী সাহেব রাগে টেবিলে হাত থাবড়ে বলল, তুমি। মুহূর্তে পুরো রুমের লাইট অন হল। আনান মাস্ক খুলে সোজা হয়ে বসল। কথার সুর পাল্টে খুবই নম্র গলায় সালাম দিয়ে বলল, হার্টের অবস্থা এখন কেমন? প্লিজ উত্তেজিত হবেন না। ওটা আপনার হার্ট নিতে পারবে না। মন্ত্রী সাহেব স্তব্ধ চোখে তাকিয়ে আছে। চোখ মুখের অবস্থা দেখে বোঝা যাচ্ছে তার মানতে কষ্ট হচ্ছে। হতভম্ব চেহারায় তাকিয়ে আছে। হাসল আনান। বলল, এত বছরে এই প্রথম নিজেকে নিজে মারার জন্য ডিল করছি। মজা লাগছে খুব। শাহেদ এগিয়ে এসে বলল, ইয়েস স্যার। মন্ত্রী সাহেবের কবরে দেওয়ার জন্য ফুলের তোড়া রেডি করো। ফুল যেন তাজা হয়। ভুলে যেওয়া উনি আমার বিগ সাপোর্টার। এমপি নই তো কি হয়েছে? আমি ওনার প্রতি কৃতজ্ঞ। ওকে স্যার। জুনায়েদ। এগিয়ে এলো জুনায়েদ, ইয়েস স্যার। আমার হসপিটালের সামনে মন্ত্রী সাহেব শোকে বড় করে ব্যানার টানানোর ব্যবস্থা করো। হসপিটালের সবার জন্য কালো ব্যাচ রেডি করো। ওকে স্যার। নাবিদ এগিয়ে এলো, ইয়েস স্যার। আমার অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে মন্ত্রী সাহেবের জন্য হৃদয়বিদারক পোস্ট করবে। পুরো 1 মাস তার শোকের পোস্ট হবে। এর মধ্যে তার খুনিকে খোঁজার জন্য জোর দাবি জানানোর কথা ভুলবে না। ওকে স্যার। মন্ত্রী সাহেবের চোখ মুখ লাল হয়ে গেছে। তিনি কাঁপছেন। আনান 2 আঙ্গুলের স্কালপেল ঘুরিয়ে মৃদু হাসল। বুঝলেন মন্ত্রী সাহেব, ডাক্তার তার যখন এই জিনিসটা হাতে নেয় তখন তা একজন মানুষের জীবন রক্ষার্থে।
কিন্তু আপনি এই জিনিসটাকে মানুষ মারার অস্ত্র বানিয়ে ফেলেছেন। যেহেতু আমি একজন ডাক্তার তার, এখন বলুন তো আমার হাতে কেমন লাগছে? ভোরের আলো ফুটতে না ফুটতে মোবাইলটা নিজের সর্বশক্তি দিয়ে বাজতে লাগল। তুর বিরক্ত হয়ে চোখ খোলে। আনানের হাতের বাঁধন আলগা করতে না পেরে কামড় বসিয়ে দেয়। ব্যথায় চেঁচিয়ে উঠল আনান। তুর বিরক্ত মুখ করে মোবাইল খানা হাতড়ে নেয়। 2 বার বেজে বন্ধ হল, এখন আবার বাজছে। কামড়ের জায়গায় হাত বোলাতে বোলাতে তুরের দিকে তাকিয়ে আছে আনান। এই মেয়ে তার হাতে গোটা কয়েক দাঁত বসিয়ে এমন ভাব করছে যেন কিছুই হয়নি। দিব্যি মোবাইল নিয়ে বসে আছে। কল রিসিভ করতেই হাউমাউ করে কেঁদে উঠল স্টেলা। তুর চোখ মুখ কুঁচকে মোবাইলের দিকে তাকিয়ে আছে। বউয়ের চেহারার ধরন দেখে হাত থেকে মোবাইল নিয়ে স্পিকার অন করল। মনে হচ্ছে স্টেলা বুক থাবড়ে কাঁদছে। আনান ঘাবড়ে গেলেও তুর আগের মতোই বসে আছে। তার চোখে এখনো ঘুম। সে বসে বসে ঝিমোচ্ছে। আনান কিছু বলতে নিবে তার আগে তুর বলে উঠল, কতক্ষণ লাগবে? 10, 5 নাকি 2? আনান ভ্রু জোড়া গুটিয়ে নিল। 10, 5, 2? এইসব কি? স্টেলা কান্নারত গলায় বলল 2। চমকালো আনান। তুর চোখ ডলতে ডলতে বলে, স্টিলের বাচ্চা তোর জন্য আমার তুর মহল ডুবলে খবর আছে। বন্ধ কর। কি হয়েছে সেটা বল, নয়তো রাখছি। পাশ থেকে ক্যাথির বলল, কাল সন্ধ্যা থেকে এইভাবে আছে। শুধু কাঁদছে। ব্যাপার তেমন জটিল না, তবে ছেঁড়া তার ওয়ালা মাথা নিয়ে সমস্যা। জীবনে অনেক কঠিন অঙ্ক দেখছে, সমাধান করেছে, কিন্তু আজ এদের কথা শুনে আনানের নিজের মাথায় তালগোল পাকিয়ে যাচ্ছে। তাও বেশ আগ্রহ নিয়ে কথাগুলো শুনছে। তুই বসে কি করছিস? চোখ ঝালাই করে দে। পানি লিক হবে না। ক্যাথি হা হুতাশ করে বলল, মাননীয় ডাক্তার, তার ওরফে আপনার বরের বিশ্বাসযোগ্য ব্যক্তি স্টিভ কাল সন্ধ্যায় তার পরিবার নিয়ে এসেছে। স্টেলাকে তাদের খুব পছন্দ হয়েছে। তারা বিয়ের দিন তারিখ ঠিক করে গেছে। গুনে গুনে 15 দিন পর তাদের বিয়ের দিন ধার্য করা হয়েছে। কিন্তু ম্যাডাক্তার রাজি না। আবার সেটা তার বাপজানকে বলতেও পারছে না। কাল সন্ধ্যায় পুরো রুমে গড়াগড়ি দিয়ে কেঁদেছে। এখন বিছানায় গড়াগড়ি দিয়ে কাঁদছে। ফিক করে হেসে উঠল আনান। তুর চোখ পাকায়। বউ খেপছে তাই ভদ্র ছেলের মতো মুখে হাত চেপে ধরে আছে। ফোন লাউড স্পিকারে দে। আমি কথা বলছি। অলরেডি লাউড স্পিকারে আছে। তুই বল। স্টেলা মেরি জান শোন। প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠ। মনে আছে তোর জন্য ডিলা ডাক্তার আলিফ লায়লার মতো জামা কিনে এনেছে? চোখ মুছে মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ মনে আছে। মেরি জান স্টেলা একই সময় প্রতিশোধ নেওয়ার। স্টিভ ভাইয়াকে বিয়ে করে ফেল। বিয়ের পর তার যাবতীয় সব শপিং তুই করবি। সব কিছু ডাক্তার ল এক্সেল কিনে আনবি। ফর্মাল ড্রেস সব কটকটে কমলা কালারের কিনবি। ব্যাস শেষ, খতম, টাটা, বাই বাই। তুর কল কেটে ধপ করে বিছানায় শুয়ে পড়ল। তার ভীষণ ঘুম পাচ্ছে। আনান এখনো বসে আছে। মাথা ঝাঁকিয়ে বুঝতে চেষ্টা করছে ভুল শুনেছে কিনা। না, সব ঠিকঠাক শুনেছে। 1 মিনিটের জন্য স্টিভকে কটকটে কমলা রঙের শুটে কল্পনা করে গা গুলিয়ে উঠল। বিছানা ছেড়ে মোবাইল নিয়ে উঠে পড়ল। স্টিভকে এক্ষুনি বলবে ওইসব ড্রেস পরে আসলে চাকরি নট করে দেওয়া হবে। ক্যাথির আজ মনে হচ্ছে পাগলে পাগল চেনে কথাটা অতীব সত্য কথা। তা না হলে তুরের কথা শোনা মাত্র স্টেলা চোখ মুখ মুছে বিয়ে নিয়ে নাচানাচি করবে কেন?
যে মেয়ে কাল থেকে বিয়ে করবে না বলে কেঁদে কেটে সাগর বানাচ্ছে সে এখন নাচবে কেন? কেটে গেল একটা সপ্তাহ। এই এক সপ্তাহে শহরের এমন কোনো জায়গা নেই যেখানে তুর যায়নি, এমন কোনো আবদার নেই যা আনান পূর্ণ করেনি। রোড সাইডে দাঁড়িয়ে ফুচকা খাওয়া কিংবা টং দোকানের চা, ভোরে সূর্যোদয় দেখা কিংবা মধ্যরাতে ল্যাম্পপোস্টের আলোতে হাঁটা, যা তুর এত বছরের কল্পনা করেনি তা একটা সপ্তাহে পূর্ণ হয়ে গেছে। এর মধ্যে হ্যাভেন এরিয়াতে গেছে কয়েকবার। সবাইকে ইনভাইট করা শেষ, তার সাথে বিয়ের শপিংটাও হয়ে গেছে। তুর বাকি সবার জন্য কেনাকাটা করলেও তুরের সব রকম কেনাকাটা আনান নিজ হাতে করেছে। ছোটবেলায় মায়ের কাছে লাল টুকটুকে বউয়ের কথা অনেক শুনেছে। সেই সুবাদে তুরের জন্য লাল টুকটুকে শাড়ি কিনেছে, যদিও তুরকে কখনো শাড়ি পরা দেখেনি। তাও বিয়ের উপযুক্ত ড্রেস হিসেবে শাড়িটাই আনানের বেশ পছন্দ। রিসেপশন বাদে অন্য সব অনুষ্ঠানের জন্য বেছে বেছে শাড়ি নিয়েছে। এর মধ্যে মনে মনে শাড়ি পরিহিতা তুরকে কতবার কল্পনা করেছে তার হিসেব নেই। গ্রীষ্মের শেষ, তাও সূর্যের প্রখরতা কমেনি। বর্ষাকাল শুরু হয়েছে সেই সপ্তাহখানেক আগে, এখনো বৃষ্টির দেখা নেই। চারদিক শুকিয়ে চৌচির হয়ে আছে। ভেপসা গরমে অতিষ্ঠ হয়ে চোখ খুলল তুর। মনে হচ্ছে পিঠ জ্বলে যাচ্ছে। হাতের বাঁধন আলগা করে উঠতে যেয়েও উঠল না। রাতে জানালার একপাশ খুলে রেখেছিল, এখন রোদের আলো তার পিঠে এসে লাগছে। আনান ঘুমে বিভোর, এত নিশ্চিন্তে ঘুম বোধহয় কখনো যায়নি। তুর আনানের উপর থেকে হাত সরিয়ে নিল। ঘড়ির কাঁটা তখন বরাবর 8টায়। চারদিক থেকে মানুষের কথার আওয়াজ শোনা যাচ্ছে। লাজুক হাসল তুর, আজ তাদের হলুদের অনুষ্ঠান। ভাবতেই কেমন লজ্জা লাগছে তার। ঘুমে বিভোর লোকটার গালে হাত ছোঁয়াতে নিয়ে থামল। তার চেহারার আদলটা গভীরভাবে অবলোকন করছে তুর। ভেবে পায় না এই মানুষটা তাকে এত ভালোবাসে কেন, কেন সবকিছু থেকে এতটা আগলে রাখে। আধেও কি এত কিছু পাওয়ার যোগ্যতা তার আছে? নেই, এত কিছু পাওয়ার যোগ্যতা তার নেই। তাও কখনো যোগ্য অযোগ্যর মাপ কাঠিতে তাকে মাপেনি। এত কমতি, এত দোষ, এত না পাওয়ার ভিড়ে কেন সে ভালোবাসবে? সবাই যখন দোষ খুঁজেছে তখনও সে ভালোবেসেছে। যখন ছাড়তে বলেছে তখনও সে আগলে রেখেছে। সবাই যখন হাল ছেড়েছে তখনও সে আঁকড়ে ধরেছে। এত এত প্রশ্নের উত্তরে চুপ করে থাকলেও তার চোখ যেন বলতো তবুও ভালোবাসি। পাওয়া না পাওয়ার ভিড় ঠেলে এই মেয়েটাকে ভালোবাসি। এই মানুষটি কতটা ভালোবাসে তাকে? আদৌ কি এর পরিমাপ করা যাবে? এই সব প্রশ্নের উত্তর তুরের কাছে নেই। তুর জানে ভালোবাসা মাপতে নেই, কারণ খুঁজতে নেই। লম্বা শ্বাস টেনে আনানের চোখে ঠোঁটে হাত ছোঁয়াল। কখনো চোখের পাতা ছুঁয়ে দেখছে তো কখনো চুলের ভাঁজে হাত ডুবিয়ে দিচ্ছে। বিকেল হতেই পুরো বাড়ি মেহমান গিজগিজ করছে। সুখনীরের প্রবীণ আর বাচ্চারা এসেছে। খ্রিস্টান পাড়ার অনেকেই এসেছে, যার মধ্যে ক্যাথি, স্টেলা আর ম্যাথিউর পরিবারের সবাই। বেস্ট 15-এর পরিবার এবং মাহেরের পরিবার, তার সাথে আনানের মেডিকেল কলেজের কিছু বন্ধু ও কলিগ। পুরো বাড়িটাতে আপনজনের মেলা বসেছে। মাহবুব হাসান, মাদার ক্রিস্টোফার মেহমানদের দেখে শুনে রাখছেন। মাজেদা খালা, যতি নাস্তার ব্যাপারটা দেখছে। মাদার ক্রিস্টোফার আনানকে অনেকবার বলেছে বিয়েটা দুটো বাড়িতে সবরকম রীতিনীতি মিলিয়ে করতে। আনান রাজি না। দুটো বাড়ি মিলে অনুষ্ঠান মানে তুরকে ছাড়া দুটো দিন পার করা। তাই মাদার ক্রিস্টোফারকে সোজাসুজি বলে দিয়েছে, অনুষ্ঠান হবে ঠিক আছে, কিন্তু তুর এইখানেই থাকবে,
ওকে ছাড়া আমার চলবে না। মাহবুব সাহেব ছেলের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আফসোস করতে করতে চলে গেলেন। এত শক্ত করে নির্লজ্জর মতো কথা বলতে তিনি শুধু তার ছেলেকেই দেখেছে। আনানের উত্তরে মাদার ক্রিস্টোফার নিজেই চুপসে গেছে। প্রায় সন্ধ্যা 7টা, সবাই সবার জন্য বরাদ্দ করা রুম আর বরাদ্দ ড্রেস নিয়ে তৈরি হতে চলে গেছে। বউ না সাজানো হলে হলুদ লাগাবে কাকে, সেই খেয়াল কারো নেই। সবাই সবার সাজ নিয়ে ব্যস্ত। অন্যদিকে লাল পাড়ের বাসন্তী রঙের শাড়ি হাতে বসে আছে তুর। শাড়িটা পুরো ফ্লোর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। অনেকবার পেঁচিয়ে দেখেছে, কোনোভাবে কিছু হচ্ছে না। কেউ আসছেও না যে তার থেকে সাহায্য চাইবে। জীবনে শাড়ি পরিহিতা অনেক মহিলাকে দেখলেও কখনো নিজে পরেনি। আজ এমন এক অবস্থা, শাড়ি ছাড়া উপায় নেই। রাগ হলো তুরের। দুনিয়াতে এত এত ড্রেস থাকতে শাড়ি কেন? এক কথায় সবার জোড়াজুড়িতে তৈরি হওয়ার উদ্দেশ্যে রুমে ঢুকল আনান। তুর শাড়ি হাতে বিড়বিড়িয়ে চলছে। তুরকে এইভাবে বসে থাকতে দেখে দ্রুত পায়ে তুরের কাছে এসে দাঁড়াল। কি ব্যাপার? শাড়ি হাতে বসে আছো কেন? তুর মুচকি হেসে দাঁতে দাঁত চেপে কিরমির করে বলে উঠল, আপনার অপেক্ষায় ছিলাম। আমি পাঞ্জাবি আর আপনি শাড়ি পরবেন, বেশ লাগবে। আপনাকে শাড়ি পরাবো বলেই এইভাবে বসে আছি। আসুন আসুন, সোজা হয়ে দাঁড়ান। তুরের কথায় শুকনো ডোক গিলে বলে, রাগছ কেন? কি সমস্যা সেটা না বললে বুঝব কিভাবে? সমস্যা? এই আপনি কখনো আমাকে শাড়ি পরতে দেখেছেন? আমার আশপাশের কাউকে দেখেছেন? কোনো আক্কেলে শাড়ি দিয়ে গেছেন? আমি পরতে পারি? আপনার হলুদ আপনি লাগান, আমি যাব না। তুরের রেগে যাওয়াটা স্বাভাবিক। আসলেই তো তুর শাড়ি পরতে জানে না। এই ব্যাপারটা আনান প্রায় বলেই বসেছে। ওকে ওকে রাগ করতে হবে না। তুমি বাকি সব পরে আসো। আমি আম্মাকে পাঠাচ্ছি। আম্মা শাড়ি পরতে পারে না, পরাতেও পারে না। কি বলছো? পারে না মানে? আনানের কথায় তুরের রাগ বাড়ল বই কমল না। একজন ব্রিটেনি নারী যে কিনা সবসময় হ্যাবিট পরে থাকে, সে কিভাবে শাড়ি পরাবে? বাংলা বলতে লিখতে পারে, এটাই তো অনেক। সে আবার 12 হাতের শাড়ি পরা জানবে এমনটা তো জরুরি নয়। পারে না মানে পারে না। তিনি কখনো পরেনি, সব সময় হ্যাবিট পরে থাকেন। তুরের কাট কাট গলায় বলা কথা শুনে আনান জোরপূর্বক মুচকি হেসে বলল, তাহলে আমি পরিয়ে দেই? রাগী চোখে অবাক্তার রেশ। আপনি শাড়ি পরাতে পারেন? চেষ্টা করতে দোষ কি? যাও তুমি চেঞ্জ করে আসো। তুর ব্লাউজ হাতে নিয়ে নেড়ে চেড়ে আর চোখে তাকালো। আনান ভ্রু জোড়া গুটিয়ে বলল, এত লজ্জা পেতে হবে না, বর হই তোমার। তাছাড়া যখন অসুস্থ ছিলে তখন আমি গোসল। তুর চোখ জোড়া মার্বেলের মতো করে দুহাতে কান চেপে ধরে ওয়াশরুমের দিকে ছুটল। এই দিকে আনান মুখে হাত চাপা দিয়ে হাসছে। এত লজ্জা কই রাখে এই মেয়ে? মুহূর্তে লাল টুকটুকে হয়ে গেছে। তুরকে রেখে রুম ছেড়ে বের হল আনান। উদ্দেশ্য কোনো শাড়ি পরিহিতা নারীকে তুলে আনা। মাহের বাগানের এক কোণে দাঁড়িয়ে আছে। তার সামনে শাড়ি পরিহিতা সুন্দরী এক ললনা দাঁড়িয়ে। তার দিকে তাকিয়ে ভুবন ভোলানোর হাসি দিয়ে চলছে মাহের। মনে হচ্ছে দুপাটি দাঁত ঢেকে রাখা দুষ্কর হচ্ছে। আনান মেয়েটিকে দেখা মাত্র চিনে ফেলল। এই সেই মেয়ে যার প্রেমে বন্ধু 1 বছর মজনু হয়ে ঘুরছে। দেরি না করে সোজা মেয়েটির সামনে দাঁড়িয়ে বলল, রেবা তুমি শাড়ি পরাতে পারো? 8 পৌরে শাড়ি? মাহের বুঝতে পারছে না কি হচ্ছে।
আনানকে রেবা খুব ভালো করে চেনে। এর আগে দুবার দেখা হয়েছে। রেবা স্বভাব সুলভ মুচকি হেসে বলল, জি ভাইয়া পারি। ঠিক আছে তাহলে আমার সাথে চলো। মাহের আনানের হাত টেনে ধরে। এই কোথায় যাচ্ছিস? তোর শাড়ি পরার কি আছে? তাছাড়া ও কেন তোকে শাড়ি পরাবে? চল, দরকার হলে আমি পরিয়ে দিব। আনান ভেবে পায় না কোনো কুক্ষণে এই ছেলের সাথে তার বন্ধুত্ব হয়েছিল। শারীরিকভাবে সুস্থ দেখালেও ভেতরে ভেতরে এর মাথার কোনো তারটা যে ছিঁড়ে আছে কেউ বলতে পারবে না, এমনকি কোনো নিউরোলজিস্টও না। আনান রেবাকে উদ্দেশ্য করে বলল, কিভাবে ম্যানেজ করো একে? রেবা মাথা নিচু করে হাসল। সময় আছে, এর মতো টেকনিক্যাল সমস্যাকে বাদ দিয়ে ভালো ছেলে দেখো। না জানি মাথার কোনো জায়গায় সমস্যা। আর হ্যাঁ, আমার কোম্পানির অটিজম সিইও আপনাকে বলছি, শাড়ি আমি নয় বরং তোর পরবে। রেবা আসো। মাহের মুখ ভার করে দাঁড়িয়ে আছে। রেবা পেছনে ফিরে হাসল। এই বোকা বোকা কথা বলা ছেলেটাকে তার বেশ পছন্দ। তুরকে নিয়ে অনেক গল্প শুনেছে রেবা, আজ নিজের চোখে দেখছে। মাথায় হিজাব, গায়ে বড় ওড়না পেঁচিয়ে জুবুথুবু বসে আছে। মনে হচ্ছে একটু বেশিই লজ্জা পাচ্ছে। আনান তুরের দিকে তাকিয়ে হাসছে। কেমন কাচুমাচু করছে তোর। রেবা ওকে শুধু শাড়িটা পরিয়ে দাও। তুর তড়িগড়ি করে বলল, সাজিয়ে দিবে কে? আমি সাজতেন পারি না। তুমি এমনিতেই সুন্দর, বেশি সাজের দরকার নেই। কাঁচা ফুলের গহনা, তার সাথে একটু লিপস্টিক। আনান বেরিয়ে যাওয়ার পর রেবা দরজা বন্ধ করতে করতে বলল, ভাইয়া বোধহয় একটু বেশিই ভালোবাসে। তুর মাথা নুইয়ে মুচকি হাসল। একটু নয় বরং বেশি বেশি ভালোবাসে। হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আনানের দেখা পেলেও তুর এখনো আসেনি। তার সাথে জ্যোতি, ক্যাথি, স্টেলা, রেবা, এমনি বেস্ট 15-এর মধ্যে যাদের বিয়ে হয়েছে তাদের বউও আসেনি। আনান ভেবে পায় না সবগুলো মেয়ে মিলে কি খিচুড়ি পাকাচ্ছে। কিছু সময় পর একে একে বেরিয়ে এলো সবাই। সবার মাঝে তুর মধ্যেমনি। কাঁচা হলুদের মাঝে শুধু তুর বাসন্তী। বেচারি হাঁটছে কম, থামছে বেশি। এই প্রথম তুরকে শাড়িতে দেখছে। তার চোখ জোড়া স্থির। রোজকার পোশাকে কিশোরী ভাব থাকলেও আজ যেন পূর্ণ নারী লাগছে। লোকে ঠিকই বলে শাড়িতে নারী, যার দরুন আনানের আদরিনী আজ মায়াবতী। লোকে বলে যে যাকে ভালোবাসে তার চোখে সে সবচেয়ে সুন্দর। নবাব ওয়াকিট কি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। জেতিকে দেখার পর গার্ডদের কি কমান্ড করবে সেটাই ভুলে গেছে। ম্যাথিউ হাঁ করে ক্যাথিকে দেখছে। স্টিভের ভ্রু জোড়া গুটানো স্টেলাকে তার কল্পনা মনে হচ্ছে, এক সুন্দর কল্পনা। ব্যক্তিভেদে রং ভিন্ন হলেও ভালোবাসা সুন্দর। সব রঙে সব পরিস্থিতিতে ভালোবাসা সুন্দর। তুরের চলার অসুবিধে দেখে এগিয়ে গেল আনান। হাতে হাত রেখে পায়ে পা মিলিয়ে পেতে রাখা আসনে বসল। মাদার ক্রিস্টোফার চোখ ভরে দেখছে দুজনকে। মাতৃ চোখ সন্তানের সুখ দেখে ভিজল। আলগোছে চোখ মুছে মেয়ের শিয়েরে বসে হলুদ ছোঁয়ালেন। অনুষ্ঠান শেষ হতে হতে প্রায় রাত 1টা। তুরের দুহাত দুপায়ে মেহেদি দিচ্ছে দুজন। অন্যরাও মেহেদি দিতে ব্যস্ত। এই দিকে তুর পারছে না দৌড়ে পালাতে। ঘুম ঘুম চোখে চারদিকে তাকিয়ে আনানকে খুঁজছে। কিপটামোর বিয়েটাই ভালো ছিল। এইখানে সং সেজে রং লাগাতে লাগাতে সে মরে যাচ্ছে। মেহেদি দিতে দিতে মেহেদি আর্টিস্টের কাঁধে ঘুমালো তুর। মাদার ক্রিস্টোফার কপাল চাপড়াতে চাপড়াতে আনানকে ডেকে আনল। ঘুম কাতুরে মেয়ে একদিন জেগে থাকা তার সম্ভব হচ্ছে না।
না জানি বাচ্চা কাচ্চা হলে কি দশা হবে। শাশুড়ির ডাক্তার ছুটল আনান। ঘড়ির কাঁটার সাথে তুরের অবস্থার গতিবেগের দারুণ মিল। ঘড়ির সময় থামানোর সাধ্য কারো নেই, তেমনি এই সময় তুরকে জাগিয়ে রাখার সাধ্য কারো নেই। মাটিতে ফেলে রাখলেও সেখানে পড়ে পড়ে ঘুমাবে। 1:30টা অবধি জেগেছিল, এতেই অনেক। আনান ভেবেছিল 12টা অবধিও টিকবে না। বিনাবাককে তুরকে কোলে নিয়ে হাঁটা শুরু করল। যা দেখে পেছনে থেকে সবাই হই হই করে উঠল। আনান জানে পেছনে ফিরলে ফেঁসে যাবে। বন্ধু মহল তার খুব চেনা। বউয়ের প্রতি এত ভালোবাসা তার স্বভাবের উল্টো ছিল। সবার হম হতে সময় লাগবে। আজ তুরের বিয়ে। সবাই বিয়ে নিয়ে ব্যস্ত থাকলেও তুর ব্যস্ত মেহেদি নিয়ে। সকাল থেকে মেহেদি রাঙ্গা হাত ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। আগে কয়েকবার মেহেদি পড়েছিল ঠিকই। ঈদের সময় আবদারে আম্মা পরিয়ে দিয়েছিল। তবে দুহাতের তালুতে দুটো চাঁদ, ব্যাস এইটুকুই। আগে কখনো এত সুন্দর করে মেহেদি দেয়নি তুর। সকাল থেকে হাত পা কয়েকশতবার দেখেছে, হিসেব নেই। তার সাথে হাতের তালুতে আনানের নাম দেখে মুচকি মুচকি হাসছে। আয়নার সামনে দাঁড়িয়ে চুল সেট করছে আনান, তার সাথে ব্যক্তিগত রমণীকে আর চোখে অবলোকন করছে। তুরকে তৈরি করতে পার্লার থেকে দুজন মহিলা আসবে। তাদের দেরি হলেও তুরকে দেখে মনে হচ্ছে না তার সমস্যা হচ্ছে, বরং সে তার মেহেদি রাঙ্গা হাত পা নিয়ে ব্যস্ত। আনান জানত না মেহেদি তুরের এত পছন্দ। ভেজা চুলগুলো এলোমেলো হয়ে গা ছড়িয়ে আছে, লাজুক হাসিতে গালের দুপাশ একটু বেশিই লাল হয়ে গেছে। তার সাথে একটুরো রোদ কোলে এসে পড়েছে, যার দরুন আরও বেশি স্নিগ্ধ লাগছে তুরকে। এই মুহূর্তটা ক্যামেরা বন্দী না করলেই নয়। এর মধ্যে প্রায় 10-15টা ছবি ক্যামেরা বন্দী করে ফেলল আনান। কয়েক হাজার ক্যামেরা বন্দী মুহূর্তের সাথে এই মুহূর্তটাও যোগ হয়েছে, যা একান্ত ব্যক্তিগত মুহূর্তের মধ্যে একটি। আয়নার সামনে দাঁড়িয়ে আছে তুর। খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে নিজেকে। নিজের কাছে নিজেকে অদ্ভুত সুন্দর লাগছে। পরনে লাল টকটকে বেনারসি শাড়ি, তার সাথে মিলিয়ে হিজাব বাঁধা। পার্লারের মহিলা দুটোকে বার কয়েক বলা হয়েছে মেকআপের ছিটেফোঁটাও যেন তুরকে না দেওয়া হয়। সেই সুবাদে শুধুমাত্র চোখে কাজল আর ঠোঁটে লিপস্টিক দেওয়া। শাড়ির সঙ্গে মিলিয়ে কুন্দনের গহনা কিনেছিল আনান। সেটাই পরানো হয়েছে তুরকে। বউ বউ সাজটাকে কয়েকগুণ বাড়িয়ে দেওয়ার জন্য লাল রঙের ওড়নাটাই যথেষ্ট ছিল। লাল রঙের ওড়নাটার মাঝে সোনালি সুতোর কাজ। সবচেয়ে সুন্দর তার মাঝখানে কুইন লেখাটা। তুর ঘুরে ঘুরে নিজেকে দেখে চলছে। নিজের কাছে নিজেকে অসম্ভব সুন্দর লাগছে। বউ সাজলে বুঝি এমনই সুন্দর লাগে? জানা নেই তুরের। অন্যদিকে আনানকে তৈরি করছে তার বন্ধু মহল আর বেস্ট 15। তৈরি করার মতো কিছু নেই, তাও সবাই একসাথে রুমে ঢুকে পড়েছে। যদিও বেচারাকে তৈরি করছে কম, খোটা দিচ্ছে বেশি। এমন একটা সময়ে সবগুলো তার উপর ঝাঁপিয়ে পড়েছে, তাদের মানা অবধি করা যাচ্ছে না। শেষে ছাড়া পেয়ে হাতে 101টা গোলাপের তোড়া নিয়ে রুমের দিকে ছুটল। বউ তার তৈরি হয়ে আছে অনেকক্ষণ, বর হয়ে তারই এত দেরি। ব্যাপারটা অপমানজনক। দরজা ঠেলে রুমে ঢুকল আনান। তড়িঘড়ি করে করে দরজা বন্ধ করে লম্বা শ্বাস টেনে সোজা হয়ে দাঁড়াল। বিচ্ছু বাহিনীর বিশ্বাস নেই। বিরক্ত করার জন্য রুমটা দখল করে নিবে। এই মুহূর্তে কোনো প্রকার রিস্ক নিতে চায় না সে। আনানকে হড়বড়িয়ে রুমে ঢুকতে দেখে ঘুরে দাঁড়াল তুর। গায়ে ধূসর সাদা রঙের শেরওয়ানি জড়ানো, যার মধ্যে খুব সূক্ষ্ম সোনালি সুতোর কাজ।
শেরওয়ানিটা বেশ মানিয়েছে তাকে। তুর স্থির চোখে তাকিয়ে আছে। আনানকে স্নিগ্ধ লাগছে খুব। অন্যদিকে তুরকে প্রথমে খেয়াল না করলেও পরক্ষণে ব্যস্ত চোখজোড়া ঠিকই খুঁজে নিল তাকে। নিপলক তাকিয়ে থেকে থেকে পেছনে ফিরে চোখ বুজে মুচকি হাসল। মনে মনে কতবার যে মাশাআল্লাহ বলেছে হিসেব নেই। বউ সাজটা বোধ এই জন্য জরুরি, যাতে করে বর তার বউকে সবচেয়ে সুন্দর রূপে দেখতে পারে। মুহূর্তে আনানের মনে হল, বিয়ে যেভাবে হোক না কেন, প্রত্যেকটা পুরুষের উচিত তার ব্যক্তিগত রমণীকে একবার হলেও বউ সাজে দেখা। তুরকে দেখার পর আনানের পেছনে ফিরে যাওয়ার ব্যাপারটা তুরের মন খারাপ হল। বহুবার আয়না দেখেছে, কই এতটাও তো বাজে লাগছে না। তাহলে পেছনে ফিরল কেন? মন খারাপে মাথা নোয়াল। লম্বা শ্বাস টেনে নিজেকে ধাতস্থ করে ফিরল আনান। তুরকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু জোড়া গুটিয়ে নিল। গোলাপের তোড়া রেখে দ্রুত পায়ে তুরের সামনে দাঁড়াল। তুরের মুখটা দুহাতের আদলে নিয়ে গভীর চোখে চেয়ে বলল, কি ব্যাপার? কি হয়েছে? মন খারাপ কেন? আমাকে বাজে লাগছে তাই না? অদ্ভুত তো। কে বলেছে বাজে লাগছে? তাহলে দেখে ওইদিকে ফিরলেন কেন? হাসল আনান। আদুরিনী কপালে কপাল ঠেকিয়ে বলল, হুট করে এত সৌন্দর্য নিতে পারিনি দেখে পেছনে ফিরলাম। রাগ করলে? হুম। আয়নার সামনে দাঁড়িয়ে পেছনে থেকে জড়িয়ে ধরল তুরকে। দুজন দুজনকে আয়নার মাঝে দেখছে। তুরের কাঁধে থুতনি ঠেকিয়ে বলল, দেখো কতটা সুন্দর লাগছে। একটুও বাজে লাগছে না, পারফেক্ট বধুয়া লাগছে। আমার তো ইচ্ছে করছে তোমাকে এই লাল টুকটুকে বধুয়া সাজে আমার সামনে বসিয়ে রাখতে। তুমি চুপটি করে বসে থাকবে আর আমি তোমাকে মুগ্ধ হয়ে দেখব। ভীষণ লজ্জা পেল তুর। নিচের দিকে তাকিয়ে শাড়ির আঁচলে আঙ্গুল পেঁচিয়ে নিল। আজকাল বউদের লাজে রাঙা চেহারা দেখা মুশকিল। মেকআপের কৃত্রিম লালিমার আড়ালে অকৃত্রিম সৌন্দর্যটা ঢাকা পড়ে। যদিও তুরের পড়ল না। আনান বোধহয় এই জন্য তুরের মুখে মেকআপ ছোঁয়াতে মানা করেছে, যাতে করে বউয়ের লাজটা তার চোখে পড়ে। তুরকে এইভাবে দেখতে আনানের বেশ লাগে। এই ছোট ছোট মুহূর্তেগুলোতে নিজেকে জীবন্ত মনে হয়। আয়নার মাঝে তাকিয়ে হাসল আনান। লজ্জায় নুয়ে রাখা গালে আলগোছে ঠোঁট ছোঁয়াল। চমকে তাকাল তুর। মুহূর্তটা অপ্রত্যাশিত হওয়াতে তুরের মনে হল হৃদযন্ত্রটা কয়েক সেকেন্ডের জন্য তার কর্মক্ষমতা হারিয়েছে। অদ্ভুত ভয়ঙ্কর অনুভূতি। 101টা গোলাপের তোড়া হাতে নিয়ে বের হল তুর। তার পাশে আরেকটা হাত ধরে আনান দাঁড়িয়ে। এতক্ষণ সবাই তাদের পথ চেয়েছিল। দুজন বের হতে ফুলের বর্ষণ শুরু হল। তুর আচম্বিত চোখে তাকিয়ে তাকিয়ে দেখছে সব। ঘর থেকে বেরিয়ে বাগান অবধি পুরো পথটাই গোলাপের পাপড়ি দেওয়া। তুরকে স্পেশাল ফিল করানোর জন্য এমন কোনো পদক্ষেপ নেই যা আনান নেয়নি। স্টেজের সামনে দাঁড়িয়ে মাদার ক্রিস্টোফার মেয়েকে দেখছেন। আজ সত্যি মনে হচ্ছে মেয়েটা বড় হয়ে গেছে। সেই ছোট্ট তুর আর ছোট নেই। তাকে পূর্ণ নারী লাগছে। আলগোছে চোখ মুছে মেয়েকে জড়িয়ে ধরলেন। মাহবুব সাহেব ছেলের হাস্যোজ্জ্বল মুখের দিকে তাকিয়ে আছেন। শাহানা বেঁচে থাকতে আনানকে এইভাবে হাসতে দেখেছিল। তার যাওয়ার পর লম্বা সময় ধরে ছেলেটা এইভাবে হাসেনি। তিনি মনে মনে তুরের দীর্ঘায়ু কামনা করলেন। ধর্ম মতে সবাইকে সাক্ষী রেখে আবারও তুর আনানের বিয়েটা সম্পন্ন হল। খাওয়া দাওয়া শেষে ফটোশ্যুট নিয়ে পড়েছে সবাই। দেখতে সন্ধ্যা ঘনিয়ে এলো। ধীরে মেহমান কমতে শুরু করল।
এর মধ্যে রয়ে গেছে মাহের, বেস্ট 15, ক্যাথি, স্টেলা ও ম্যাথিউ। ডাক্তার হৈহুল্লোর খাওয়া দাওয়া সব মিলিয়ে রাত 10টা। মাহের আনানের হাত ধরে বসে আছে। তার সাথে যোগ দিয়েছে আনানের বেস্ট 15 বাহিনী। মাহের বন্ধুত্বের দোহাই দিয়ে বসিয়ে রেখেছে তাকে। আনান জানে এই ছেলে আঠার মতো, দোহাই ভেঙে চলে গেলেও তেমন একটা সমস্যা হবে না। কাল সকালে পার্টি পেতে ছোটবেলার কথা বলে আধ ঘন্টা কাঁদবে, তারপর সব ঠিক হয়ে যাবে। এখন মূল সমস্যা তার এই 15 জনের বাহিনীটা। এরা যেভাবে ঘাড়ের উপর চেপে বসেছে, নামবে বলে তো মনে হয় না। অন্যদিকে আনানের রুমের দরজার সামনে বসে আছে ক্যাথি, স্টেলা, ম্যাথিউ আর জ্যোতি। ঘণ্টা পেরিয়েছে, বর আসার নাম নেই। তুরকে লক করে রেখেছে সেই কবে। না জানি ভেতরে পড়ে পড়ে ঘুমাচ্ছে কিনা, এই নিয়ে চিন্তিত ক্যাথি। জ্যোতি পায়ের উপর বসা মশাটাকে সর্বশক্তি দিয়ে থাপ্পড় মেরে নিজেই চিৎকার দিয়ে উঠল। মশা মরেনি, তবে সে চরম ব্যথা পেয়েছে। ক্যাথি ম্যাথিউকে উদ্দেশ্য করে বলল, জিজু কই? তোর তো মনে হয় ঘুমাচ্ছে। যাও ডেকে আনো। এই নিয়ে পঞ্চমবারের মতো লিভিং রুমে যাচ্ছে ম্যাথিউ। তাকে 2 দলের পিয়নের কাজ করাচ্ছে ক্যাথি। নেহাত ভালোবাসে বলে, তা না হলে অনেক আগেই পালাত। এইবার আর নিচে নামল না। মাথায় জোর দিয়ে বুদ্ধি খাটিয়ে সিঁড়ির উপর দাঁড়িয়ে বলল, আপনারা বসে বসে ডাক্তার দিন। ওই দিকে বউ তার 3 বান্ধবী নিয়ে সাজানো খাটে ঘুমাচ্ছে। আমি গেলাম, আজ পাশের রুমটা আমার। দাঁড়ালো না ম্যাথিউ। কথাটা বলেই ছুটে পালালো। 2 ভ্রু উঁচিয়ে মাহেরোর চেহারার আদলটা ভালো করে দেখছে আনান। আনানের এই চাহনিতে মাহের ঘায়েল। এই ঘাড় তারা ছেলেটার উঁচানো ভ্রু তার খুব চেনা। এতক্ষণ বন্ধুত্বের দোহাই দিয়ে রাখলে এখন মনে হচ্ছে বিয়েতে আসাটাই ভুল ছিল। তৎক্ষণাৎ আনানের সঙ্গ ত্যাগ করল মাহের, তার সাথে সরে দাঁড়ালো আনানের সৈন্য দলটাও। আনান শেরওয়ানি ঝেড়ে নবাব আর স্টিভকে উদ্দেশ্য করে বলল, 10 মিনিটের মধ্যে যার যার গার্লফ্রেন্ড সে নিয়ে যাও। আমাকে আর আমার বউকে একা ছাড়ো। বলার দেরি, নবাব আর স্টিভের দৌড় প্রতিযোগিতা শুরু করার দেরি। দরজার সামনে ঘাঁটি গেড়ে বসে থাকা 3 রমণীর সামনে তাদের নিজেদের ব্যক্তিগত মানুষগুলো ভিজে বেড়াল হয়ে দাঁড়িয়ে আছে। আনান 3 জনকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে মুখ টিপে হাসল। সবচেয়ে বেশি হাসি পাচ্ছে নবাব আর স্টিভকে দেখে। তার সাহসী যোদ্ধা 2 জনকে দেখতে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা সৈন্যের মতো মনে হচ্ছে। আনান হাসি চেপে গলা ঝেড়ে বলল, তা শালিকারা আপনাদের ডিমান্ড কি? 50,000 টাকা। স্টেলার কথা শুনে ক্যাথি বড় বড় চোখ করে তাকাল। জ্যোতি তো মুখ বন্ধ করতেই ভুলে গেছে। স্টেলা যে ডাক্তারতি করতে বসেছে সেটা 2 জনের অজানা। 50,000 তাদের কল্পনাতেও ছিল না। ভেবেছিল 5-10,000 হলেই হবে। স্টিভ জোরপূর্বক হেসে বলল, স্যার আমাকে এর মধ্যে টানবেন না। এমনিতেই আমার হার্ট দুর্বল। স্টিভের কথায় হেসে কুটি কুটি সব। শালিকারা 50,000 একটু বেশি হয়ে গেল না? স্টেলা গলা খাকিয়ে বলল, একদিন এক দোকানদার বলেছিল তারা দাম চাওয়ার সময় একটু বেশি করে চায়। কারণ তর্কাতর্কি করে অর্ধেক হলেও পায়। লস তো হয়ই না, বরং লাভ বেশি হয়। তাই 50,000 চাইছি, কমিয়ে 30 দিলেও চলবে। ক্যাথি কপাল চাপড়াতে চাপড়াতে শেষ। চালাকি করে বলেছে ভালো কথা, কিন্তু সামনের জনকে বলার কি দরকার সে চালাকি করছে? এই মেয়ের মাথায় সত্যি বুদ্ধি নেই। জ্যোতির মাথা ঘুরছে। জীবনে বেকুব অনেক দেখেছে,
কিন্তু এমন বেকুব আজ প্রথম দেখছে। আনান স্টিভের দিকে তাকালো। স্টিভ হতভম্ব হয়ে তাকিয়ে আছে। অন্যরা একটার মুখ চেপে হাসি আটকাচ্ছে। আনান শাহেদকে ইশারা করে। শাহেদ শপিং ব্যাগটা আনানের হাতে দিল। আনান সেটা স্টেলার হাতে দিয়ে বলল, এইটা সত্য কথা বলার জন্য। যদি কম থাকে? কম নেই, বরং আরো বেশি আছে। এখন সবাই সরো, আমাকে আমার বউয়ের কাছে যেতে দাও। ওড়না আর হিজাবটা খুলে রেখেছে তোর। নিত্য পরিহিত হিজাবগুলো হালকা হলেও এই হিজাবটা ভারী। হিজাব রেখে চুলগুলো উন্মুক্ত করে দিল। 101টা গোলাপের তোড়াটা ক্যাথিকে দেওয়ার আগে একটা গোলাপ নিজের জন্য বাঁচিয়ে রেখেছিল। সেই গোলাপটাই কানের পেছনে গুজল। কানে গোলাপ গুজে পুরো রুম ঘুরে ঘুরে দেখছে সে। ফুলের গন্ধে মৌ মৌ করছে রুম। তার মাঝে ছোট ছোট ফেইরি লাইটগুলো মিট মিট করে জ্বলছে। রুম ছেড়ে বেরিয়ে পা রাখল মিনি টেরেসে। আজ অদ্ভুত এই অনুভূতির পেছনে ঢাকা পড়ল ভয়। রুমের চেয়ে টেরেসটা বেশি সুন্দর করে সাজানো। ফুলের ভিড়ে কাজটা চোখে পড়ছে না। তার মাঝে জ্বালিয়ে রাখা মোমবাতিগুলো প্রায় শেষের দিকে। কিছু মোমবাতি ধিক ধিক করে জ্বলছে। এই বুঝি নিভে যাবে। আনান রুমে ঢুকে তুরকে দেখতে না পেয়ে পা বাড়াল মিনি টেরেসে দিকে। তখন তুর নিভু নিভু করা মোমবাতিগুলো দেখছে। কাচের দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে সেই সুন্দর দৃশ্য অবলোকন করছে আনান। মানুষের জীবনে ভালোবাসাটা প্রয়োজন, তার চেয়ে বেশি প্রয়োজন এমন একটা সুন্দর মুহূর্ত, যেই মুহূর্তে জগতের সব প্রয়োজনীয় কাজ অপ্রয়োজনীয় মনে হবে। যেমন আনানের মনে হচ্ছে। তুর ছাড়া তার সব কিছুই অপ্রয়োজনীয় লাগছে। ঝিরঝির বাতাস, তার সাথে গুড়ি গুড়ি বৃষ্টি। বর্ষা ঋতুর প্রথম বর্ষণ। হাত বাড়াল তুর। চেষ্টা দুয়েক ফোঁটা বৃষ্টি ছোঁয়া। বৃষ্টির বেগ বাড়বে বলে এগোলো আনান। তুরের বাড়িয়ে রাখা হাতখানা যত্ন করে হাতের মুঠোয় পুড়ে টেরেস ছেড়ে রুমে ঢুকে পড়ল। ঝুমঝুমিয়ে বৃষ্টি শুরু হয়। সেই দৃশ্য দেখছে তুর। তার পাশে হাত ধরে দাঁড়িয়ে আনান। বৃষ্টির ফোঁটায় মোমবাতিগুলো নিভে গেছে। তুর সেই আলোর নিভে যাওয়া দেখলেও আনান দেখছে তুরকে। কানে পেছনে গুজে রাখা গোলাপটা পড়ে যাওয়ার জোগাড়। হাত বাড়িয়ে সেই গোলাপটা পুনরায় গুজে দিল। তৎক্ষণাৎ ফিরে তাকালো তুর। নিভু নিভু আলো দেখতে এতটাই ব্যস্ত ছিল ভালোবাসা মোড়ানো লোকটা তার চোখে পড়ল না। আজ তার চোখ জোড়া অন্যরকম। এক অদ্ভুত মুগ্ধতা বিরাজ করছে, যা দেখে চোখে হাসল তুর। খসে পড়ল কানের পেছনে গুজে রাখা গোলাপটা। মাথা নোয়ালো তুর। আধো আলো আধো অন্ধকার, রিমঝিম বৃষ্টির সেতার। তুরের চেহারার আদলটা দেখার জন্য মাথা কাত করে হাসল আনান। লজ্জায় নুয়ে পড়া তুর মাটিতে মিশে যাওয়ার জোগাড়। দেরি না করে মুখ লুকালো চওড়া বুকে। বাহুবন্ধনে আবদ্ধ হল তুর। বাইরে বৃষ্টির ছন্দপতন। ঝুম ঝুম শব্দে মুখরিত চারপাশ। প্রতীক্ষিত বর্ষণ, কারো ভালোবাসার আবার কারো অপেক্ষার। স্নিগ্ধ ভোর দিয়ে দিন শুরু। বৃষ্টির পর প্রকৃতির নতুন রূপে দেখা দিয়েছে, তার সাথে লাজে রাঙা স্নিগ্ধ তুর। আনন্দে মুখরিত আরও একটা দিন। রিসেপশন শেষ হওয়ার পর সবাই সবার জীবনের কর্মব্যস্ত দিনগুলো শুরু করে। আনান নিজেও ব্যস্ত হয়ে পড়ে। তবে সময়ের সাথে আনানের ব্যস্ততম দিনগুলোর অনেকটা জুড়ে তুরের বিচরণ। পার হল 2 মাস, বর্ষা ঋতু শেষ। বিকেলের আকাশ জানান দেয় এখন শরৎকাল। শরতের আকাশ পুঞ্জ পুঞ্জ সাদা মেঘে ভরা। নীল আকাশটায় এই সাদা মেঘের ভেলা দেখতে দেখতে উদাস হল তুর।
দুদিন হলো বিছানা আর মিনি টেরেসের মধ্যে সীমাবদ্ধ সে। একটুখানি অসুস্থ লাগছিল ঠিকই, তাই বলে ঘরে আটকে রাখবে? ডিভান থেকে উঠে দোলনায় বসল। অভিমানে মুখ ভার করে আবারও আকাশ দেখায় মনোযোগী হল। তুরের রিপোর্ট হাতে নিয়ে বসে আছে আনান। এই নিয়ে সপ্তমবারের মতো রিপোর্টটা দেখছে। যতবার দেখছে ততবার হাসছে। মনে হচ্ছে পৃথিবীর সব সুখ আজ তার হাতে। পারলে এখনই উঠে তুরের কাছে চলে যায়। বাবা হওয়ার আনন্দটা বোধহয় এমনই হয়। এর মধ্যে কত কিছু ভেবে ফেলেছে, হিসেব নেই। দেরি না করে বেরিয়ে পড়ল। হাতে একগুচ্ছ গোলাপ, তার সাথে আদুরিনীর পছন্দসই কিছু। দুদিনে তার আকাশ সমান রাগ হয়েছে। অভিমানে বিছানা ছেড়ে মেঝেতে ঘুমানোর জোগাড়। আজ সেই অভিমান না ভাঙ্গালেই নয়। এর মধ্যে তুর ছাড়া তুরের প্রেগন্যান্সির কথা সবাইকে জানানো হয়ে গেছে। এমন একটা খবর শোনার পর মাদার ক্রিস্টোফার বসে থাকতে পারলেন না। ম্যাথিউকে নিয়ে মার্কেটের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। ক্যাথি মুখ ভার করে বসে আছে। তুর তো নেই, এখন স্টেলাও নেই। বেচারি তুরের কুবুদ্ধি শুনে বিয়ের পিঁড়িতে বসে গেছে। তার বিয়ের 1.5 মাস চলছে। এখন পুরো হ্যাভেন এরিয়া জুড়ে তার একার বিচরণ। স্টিভ মোবাইল হাতে নিয়ে বসে আছে, তার সামনে বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে স্টেলা। তুরের প্রেগন্যান্সির কথা শুনে তখন থেকে ভ্রুজোড়া গুটিয়ে এইভাবে দাঁড়িয়ে আছে। স্টিভ মোবাইল রেখে জিজ্ঞেস করল, কি সমস্যা? এইভাবে দাঁড়িয়ে আছো কেন? স্টেলা ধপ করে স্টিভের পাশে বসে বলল, সমস্যা? সমস্যা আমারও তুরের মতো বেবি লাগবে। এক্ষুনি মানে এক্ষুনি। স্টিভের অবাক হওয়া কথা হলেও অবাক হল না। এই 1.5 মাসে এর থেকেও ভয়ঙ্কর কথা শুনে ফেলেছে। তাই শান্ত শীতল গলায় বলল, বেবি হচ্ছে গড গিফট। আমরা চাইলে তো এখন নিয়ে আসতে পারবো না। তাছাড়া তোমার অনেক আগে তুরের বিয়ে হয়েছে। ওর বেবি হওয়াটা স্বাভাবিক। জিসেস চাইলে আমাদেরও হবে। সত্যি? স্টেলার দুগালে হাত ছুঁয়ে বলল, একদম সত্যি। তাহলে তুরকে দেখতে যাব। ঠিক আছে, ঠিক আছে, চলো। মাহবুব সাহেবর সামনে 1 প্লেট মিষ্টি একটা করে মুখে পুড়ছে আর গুনগুনিয়ে গান গাইছেন। ইতিমধ্যে দোকানদার তার দোকানের প্রায় অর্ধেক মিষ্টি প্যাকেট করে ফেলেছেন। মাহবুব সাহেবকে গান গাইতে দেখে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করেই ফেললেন, কি ব্যাপার মাহবুব ভাই, আজ এত খুশি? মিষ্টি খাওয়া, গান গাওয়া, আবার পুরো দোকানের মিষ্টি কেনা। ঘটনা কি? মাহবুব সাহেব গা কাঁপিয়ে হেসে বলল, মতি মিয়া, আমি দাদা হচ্ছি। আজ পুরো পাড়ায় মিষ্টি বিলি করব। সবাই জানবে আমি আর একা নেই। আমার আঙ্গুল ধরে পুরো পাড়া ছষে বেড়ানোর মানুষ আসছে। আমি দাদা হচ্ছি মতি। মাহবুব সাহেবের কথা শুনে মতি মিয়া প্রগাঢ় হাসল। রুমের দরজার সামনে দাঁড়িয়ে আনান। 8 ঘন্টা হয়েছে, দরজা খোলার নাম নেই। তুর দরজার সামনে বসে আছে। আজ সত্যিই দরজা খুলবে না। কত বড় সাহস তুরকে ধমকে আটকে রাখা। তুর কম যায় না, আনান যাওয়ার পর থেকে দরজা আটকে বসে আছে। এখন প্রায় 2টো বাজতে চলল, তাও খুলছে না। এই দিকে বেচারি খিদার চোটে চকলেট আর চিপসের প্যাকেট সব খালি করে ফেলেছে। তুর দরজা খুলছে না দেখে আনান মুচকি হেসে প্রেগন্যান্সি রিপোর্টটা দরজার ওপাশে পার করে দিয়ে বলল, ঠিক আছে, দরজা খোলার দরকার নাই। তুমি বরং রিপোর্টটা পড়ে দেখ। দরকার নেই মানে? তাহলে খোলো। মোটেও খুলব না। আপনি খারাপ, বেশি খারাপ, খুব খারাপ। হাসল আনান। কোমলমতি গলায় বলল, খারাপ।
এই খারপটাই তোমার। এখন কথা না বাড়িয়ে রিপোর্ট দেখো, পড়ে না হয় দরজা খুলবে। তুরের রাগ হলেও রিপোর্টটা হাতে নিয়ে পড়তে লাগল। কিছুক্ষণ চুপচাপ বসে হাট করে দরজা খুলে দিল। আনান তখনও হাসছে। সত্যি সত্যি? তুরের চপলা কণ্ঠে বলা কথা শুনে মাথা নেড়ে বলল, হুম, সত্যি সত্যি। এই ছোট্ট মেয়েটা কিছুদিন পর মা ডাক্তার শুনবে। তুর রিপোর্ট লেখাগুলো পুনরায় পড়ে বলল, এখন আমি কি করব? বলুন কি করব? তুরের চোখ মুখ অদ্ভুত চঞ্চল ঠেকেছে। এখন আমি কি করব কথাটা শুনে উঠল আনান। আলতো হাতে তুরের দুগাল ধরে বলল, নিজের যত্ন নিবে। এখন তুমি একা নও। মাথা নেড়ে আনানের বুকে মাথা গুজল। অদ্ভুত এক অনুভূতি হচ্ছে তার। পুরো শরীর শিরশির করে কাঁপছে। মনে হচ্ছে ভালো লাগা, খারাপ লাগার মাঝখানে আটকে আছে। কেন জানি বুকটা দুরু করছে। আনান তুরের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আদরিনীর মুখের আদলটা দ্বিধা দ্বন্দ্বে ভরা। আনান জানত এমন কিছুই হবে, তাই কিছুটা সময় তুরের পাশে থাকবে বলে সিদ্ধান্ত নিল। বিকেল হতে পুরো বাড়িটা জমজমাট হয়ে উঠল। লিভিং এরিয়াটাকে মিষ্টির দোকান মনে হচ্ছে। শুধু যে মাহবুব সাহেব একা মিষ্টির দোকান উঠিয়ে এনেছে তা নয়, মাদার ক্রিস্টোফার নিজেও একটা মিষ্টির দোকান খালি করে এসেছে। ক্যাথি তুরের জন্য চকলেট নিয়ে এসেছে। স্টেলা স্টিভকে জোর করে শপিং মলে নিয়ে জামা কাপড় তুলে এনেছে। স্টিভ বার কয়েক বারণ করেছে, স্টেলা শোনেনি। তার একটাই কথা, বেবি হলে প্রথম যে জামাটা পরবে সেটা যেন তার দেওয়া হয়। তাই আগাম জামাকাপড় কিনে হাজির। মাহের আগ থেকেই বলে রেখেছে আনানের ছেলে হলে তার মেয়ের জামাই বানাবে। বেচারা আনানকে এখন বেয়াই বলে ডাক্তারছে। মাজেদা খালা আর যতি সবার জন্য নাস্তা বানাচ্ছে, তাদের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করছে ক্যাথি স্টেলা। মাহের কিছুক্ষণ পর এসে আনানকে খোঁচা দিয়ে কথা বলছে। কে জানি বলেছিল এত তাড়াতাড়ি বাচ্চা কাচ্চা নেওয়ার প্ল্যান নেই। আগে বউ বড় হোক, দুনিয়া দেখুক। এখন দেখছি সেই কথার দুমাস না পেরুতেই বাবা ডাক্তার শোনার জোগাড়। মাহেরের কথায় বিরক্ত হল না আনান, বরং মাথা চুলকে হেসে বলল, তোর কথা ভেবে এত কিছু? তুই না বলেছিলি মেয়ে বিয়ে দিবি? তাই তো এত তাড়াতাড়ি করে ছেলেকে দুনিয়াতে আনতে চাইছি। সময় থাকতে তাড়াতাড়ি বিয়েটা করে ফেল। তা না বাচ্চার মা খুঁজে পাবি না। তাদের এমন খোঁচাখুচি ভরা কথা শুনে লজ্জায় মাথা নোয়ালো তোর। লজ্জায় ইতিমধ্যে গালের দুটো পাশ থেকে গরম ভাব বের হচ্ছে। দূর থেকে তুরকে দেখছে আনান। সুখ বুঝি এমনই হয়। সেই প্রথম দেখা, ঝগড়া করা, তুরের রেগে যাওয়া, তাকে অপছন্দের তালিকায় ফেলা, অদ্ভুত সব নাম দেওয়া, আর এখন কে জানত সেই মেয়েটাকে ঘিরেই তার এত আয়োজন হবে। কে জানত তার সবটা জুড়ে তুরের বিচরণ হবে। দেখতে কেটে গেল অনেকগুলো মাস। ভালো খারাপ মিলিয়ে কাটছে দিনকাল। ঋতু রাজ বসন্ত প্রায় শেষের দিকে। যদিও বাগান দেখে বুঝার উপায় নেই। সেই বাগানের একটা কোণে পেতে রাখা চেয়ারে বসে আছে তুর। উঁচু পেটে হাত রেখে চারপাশটা খুঁটিয়ে দেখছে। আনান কিছুক্ষণ পর জিজ্ঞেস করছে খারাপ লাগে কি না। তুর সেই সব প্রশ্নের তোয়াক্কা না করে অন্যদিকে তাকিয়ে আছে। আনান জানে এই মুহূর্তে তুরকে কিছু জিজ্ঞেস করে লাভ নেই। এই মুহূর্তে তার মুখ থেকে একটা শব্দও বের হবে না। এমনটা আজ নয়, প্রেগন্যান্সির পর থেকে তুরের অদ্ভুত সব মুড সুইং হচ্ছে। রাগটা নাকের ডগায়, অভিমান চোখের কোণে। তার পছন্দসই কাজ না হলে রাগ করবে।
আবার একটু জোর করে কিছু খেতে বললে অভিমানে দুচোখ ভিজিয়ে বসে থাকবে। এই কয়েক মাসে সেই অভিমানীর খুব সুন্দর পরিবর্তন হয়েছে। মাঝে মাঝে আনান গভীর চোখে তাকিয়ে থাকে। আগে থেকে অনেকটাই গোলুমোলু হয়ে গেছে। গায়ের রং আগ থেকে ফর্সা হয়ে গেছে, তার সাথে গালের দুপাশ আবছা গোলাপি। হাসি কান্না দুটোতেই বেশ আদুরে লাগে। উঁচু পেটে হাত রেখে হাঁটার সময় দৃষ্টি জোড়া স্থির করে তাকিয়ে থাকে আনান। আনানের সারা শব্দ না পেয়ে তাকালো তুর। আনানের হাত টেনে পেটের উপর রেখে বলল, দেখুন কেমন লাথি উষ্ঠা মারছে। নেহাত সহ্য করে আছি। বের হলে সব কটাকে বেদম পিটুনি দিব। তুরের কথা শুনে মুখ টিপে হাসল। অতঃপর দুটো হাত তুরের পেটের উপর রেখে গলা খাকিয়ে কোমলমতি গলায় বলল, আমার আদুরিনীকে একদম কষ্ট দিবে না। ওর কষ্ট হলে বাবাই রাগ করবে। বাবাই তোমাদের মাকে একটু বেশি ভালোবাসে বুঝলে। সোনো দুষ্টুমি। তুর ভ্রু জোড়া গুটিয়ে তাকিয়ে বলল, তোমরা মানে? কয়টা? আমার তো মনে হবে ৩-৪টা। রাত হলে পুরো পেট জুড়ে দৌড়ে বেড়ায়। এই জন্য ঘুমোতে পারি না। আপনি তো ডাক্তার, তার আপনার কি মনে হয়? আনান মুখ টিপে হেসে বলল, হুম ৩-৪টা, তাও আবার দৌড়াদৌড়ি করে। গুড। ডাক্তার তারের বউ হয়ে এতটুকু জ্ঞান থাকা আবশ্যক। তুর মুখ ফেরাল। ভেঙচি কেটে বলল, ৪-৫টা যাই হোক, আপনার মতো কোটটাই পরে প্যাকড হয়ে না বের হলেই হয়। অমন হলে সবগুলো সুপার মার্কেটে দিয়ে আসব। তুরের কথায় গা কাঁপিয়ে হাসল আনান। আলগোছে তুরের মাথাটা বুকে জড়িয়ে হাসতে হাসতে বলল, এত আদুরে হতে কে বলেছে? কেউ বলেনি। আমি এমনিতেই কিউট পিউট। ছোট থেকে আদুরে। শুধু আপনার খুঁজে নিতে দেরি হয়ে গেছে। লম্বা শ্বাস টেনে তুরের কপালে চুমু আটল। চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে বলল, হুম দেরি হয়ে গেছে। হসপিটালের করিডোরে দাঁড়িয়ে আছে সবাই। তখন তুর ওটিতে। প্রেগন্যান্সিতে কোনো প্রকার কমপ্লিকেশন না থাকলেও তুরের সঙ্গ ছাড়ল না আনান। বাইরে অনবরত পায়চারি করছে মাহবুব সাহেব আর মাদার ক্রিস্টোফার। দুইজনের মধ্যে ঝগড়া লাগার জোগাড়। কে আগে কোলে নিবে সেটা নিয়ে বাকবিতণ্ডাক। তার এক বিদেশি নারীর বাংলা ভাষায় তর্ক বিতর্ক, ব্যাপারটা সবাই একটু বেশি উপভোগ করছে। মাহের নতুন বউ নিয়ে এসে হা করে তাকিয়ে ঝগড়া দেখছে। ক্যাথি ঝগড়া থামানোর চেষ্টা চালাচ্ছে। ম্যাথিউ একপাশে দাঁড়িয়ে ক্যাথিকে দেখছে। শাহেদ সহ আনানের বাকি সৈন্যরা এই ঝগড়া দেখে মিটমিটিয়ে হাসছে। শেষ ঝগড়া থামে আনানের আগমনে। সার্জিক্যাল মাস্ক খুলে কিছু সময় মাহবুব সাহেবের দিকে তাকিয়ে বলল, এত ঝামেলা করছো কেন? এইটা হসপিটাল, কোনো মাছ বাজার নয়। বাবা, তুমি হসপিটাল ডিরেক্টর হয়ে এমন করছো? লোকে শুনলে কি বলবে? মাহবুব সাহেব আমতা আমতা করে বলল, আমার নাতিকে আগে আমি কোলে নিব। মাদার ক্রিস্টোফার কিছু বলবে তার আগে দুইজন নার্স দুইটা বেবি কোলে নিয়ে বের হয়। জুনায়েদ মুচকি হেসে বলে, এত ঝামেলা করার কি আছে? আপনাদের টুইন নাতি নাতনি হয়েছে। সবাই অবাক হলেও আনান আর জুনায়েদ অবাক হল না। সবার এমন রিয়েকশনের জন্যই এত কিছু। এখন তুরের রিয়েকশন দেখার পালা। আনান টুইন বেবির কথা কখনো উল্লেখ করেনি। তবে 5 মাস থেকে তুরের ধারণা ছিল 3-4টা বেবি পেটের মধ্যে আছে। ওই 3-4টার মারামারি কারণে তার রাতদিনের ঘুম হারাম হয়ে গেছে। সেন্স আসার পর বেচারি হয়তো দুটো বেবি দেখে আপসেট হবে। 3-4টা নয়, বরং দুটোর মারামারিতে তার ঘুম হারাম হয়েছিল। তুর থেকে বাচ্চা দুটোকে আলাদা রাখা হয়েছে।
তাদের সম্পূর্ণ চেকআপ শেষ হলে তবেই কেবিনে দেওয়া হবে। এই দিকে পুরো একটা ওয়ার্ড জুড়ে আনানের শুভাকাঙ্ক্ষীতে ভরপুর। ডাক্তার তার লিছা সেই দিকে তাকিয়ে মলিন হাসল। তার জীবনে এখন অন্য কেউ থাকলেও আনানের সাথে কাটানো সময়গুলো এখন আক্ষেপ হয়ে দাঁড়িয়েছে। আক্ষেপ, তাকে না পাওয়ার আক্ষেপ। আনান কেন তাকে কখনো চায়নি, সেই আক্ষেপ। সেই দিন তুর আপোসেট হয়নি, বরং অবাক চোখে বাচ্চা দুটোকে অনেকক্ষণ দেখেছিল। ছেলেটা তখন ঘুমিয়ে আর মেয়েটা পিট পিট করে তাকিয়ে আনানকে দেখছিল। তুরের ধারণা মেয়েটা তার বাবার মতো চতুর হবে আর ছেলেটা তার মতো শান্ত। এরপর দেখতে দেখতে ষড়ঋতুর পঞ্চমতম পালা বদল হল। 5 বছর। এই 5 বছরে বদলে গেছে অনেক কিছু। বদলে গেছে অনেকের জীবনের গল্প। নিঃসঙ্গ জীবনে পূর্ণতা পেয়েছে গুটিয়ে কয়েক। আবার কেউ পূর্ণতার প্রতীক্ষায় দিন গুনছে। বেস্ট 15-এর মধ্যে ব্যাচেলর সৈন্যগুলো এখন আর একা নয়। ধুমধাম করে ঢাক ঢোল পিটিয়ে সবাই বিয়ে করে নিয়েছে। তার মধ্যে শাহেদ নাটকীয়ভাবে বিয়ে করেছে। দুনিয়াতে এত মেয়ে থাকতে তার পছন্দ হল মাহেরের শালিকাকে। মেয়ের পরিবার মানবে কি মানবে না তার আগে বেঁকে বসেছিল মাহের। শেষে আনান মাহেরের আগের প্রেম কাহিনী নিয়ে ব্ল্যাকমেইল করে তাকে দিয়ে প্রস্তাব পাঠায়। দুই পরিবারের সম্মতিতে বিয়ে দেওয়া হলেও মাহের শাহেদের উপর ছুরি ঘোরানোটা বাদ দেয়নি। অন্যদিকে ক্যাথি এখনও পড়ালেখা নিয়ে ব্যস্ত। দুই পরিবারের মধ্যে কারো আপত্তি নেই। তারা চাইছে বিয়েটা হোক, কিন্তু ক্যাথি হ্যাঁ না কিছুই বলছে না। ম্যাথিউ মাঝে মাঝে কেঁদে ভাসানোর জোগাড়। তার মতে সবাই বিয়ে করে ছেলেপেলে হয়ে যাচ্ছে, শুধুমাত্র ক্যাথির জন্য সে জীবন যুদ্ধে পিছিয়ে পড়ছে। এই নিয়ে ক্যাথির সাথে সিরিয়াস আলাপ আলোচনার পর ক্যাথি চশমা ঠিক করতে করতে বলল, আমি কেউ পালাচ্ছি না। ধৈর্য ধরো, পড়ালেখা শেষ হোক। এই কথার পর ম্যাথিউ 2 দিন দেবদাস হয়ে ঘুরেছিল। যদিও এই সব দেখে ক্যাথির দায়সারা ভাবে এড়িয়ে গেছে। ক্যাথিও চায় বিয়েটা হোক, তবে ম্যাথিউর দিকটা ভেবেই দেরি করছে। সংসার জীবনে পদার্পণ করতে হলে ম্যাচিউরিটির প্রয়োজন, যা বিন্দু পরিমাণ ম্যাথিউ নেই। ক্যাথি চায় ম্যাথিউ সংসারমুখী হোক। দায়িত্ব কাঁধে নেওয়ার পর শিরদাঁড়া সোজা করে কিভাবে দাঁড়াতে হয় তা শিখুক। তারপর না হয় বিয়ে করবে। এই দিকে বোকা সোকা হলেও স্টেলাকে নিয়ে স্টিভ বেশ ভালোই আছে। 9-6 করে যে কোনো কঠিন ব্যাপার বুঝানো যায়। তারাও এখন আর একা নয়। তাদের ফুটফুটে একটা মেয়ে হয়েছে। তার বয়স কেবল 3। অন্যদিকে বউ বাচ্চা নিয়ে তুর আনানের সংসারটা জমজমাট। বাচ্চা দুটোর 1 বছর অতিবাহিত হওয়ার পর তুর পুরোদমে সংসারী হয়ে ওঠে। স্কার্টের সাথে টাকিং করা শার্ট পরিহিতা মেয়েটা এখন শাড়ি আর সেলোয়ার কামিজ পরে ঘুরে বেড়ায়। 12 হাতের শাড়িটা সামলাতে যে হিমশিম খেত, সে এখন 12 হাতের শাড়ির সাথে বাচ্চাদেরও সামলাচ্ছে। বুঝো, বুদ্ধি উন্নতি হলেও উল্টো পাল্টা কথা মাঝে মধ্যে ঠিকই বলে ফেলে। অনেক কিছু বদলে গেলেও তার চঞ্চলা উৎকণ্ঠা স্বভাবের বদল হয়নি। মাঝে মাঝে আনান মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। 19 বছর বয়সী চঞ্চলা কিশোরী মেয়েটা 5 বছরে এখন পূর্ণ নারী রূপে। তার সাথে হৃদয় ঝলসে দেওয়ার মতো রূপে পরিবর্তন হয়েছে। কে বলবে এই মেয়ের 5 বছর বয়সী দুটো বাচ্চা আছে? আনানের মুগ্ধতা বাড়ল, বই কমল না। দেখতে দেখতে বাচ্চা দুটো অনেক বড় হয়ে গেছে। বয়স 5 হলেও কথাবার্তা বুড়োদের মতো। তুর পারলে 3 বছর বয়সেই দুটোকে স্কুলে দিয়ে দিত। কিন্তু তা আর পেরেছে কই। তাদের বাবা, দাদা,
নানি তুরের কোনো কথাই কানে নেয় না। সবার আদরে বাদর হয়েছে দুটো। হাসপাতাল থেকে ফিরে বউ বাচ্চাদের নিয়ে সময়টা আনানের ভালো কাটলেও তুরের পুরো দিন ভয়াবহ কাটে। মাহবুব সাহেব বাড়িতে থাকলে তাজরিয়ান আর আনাকে নিয়ে সময় কাটান। ওই সময়টা তুরের জন্য সবচেয়ে শান্তির সময় হলেও যেদিন মাহবুব সাহেব কানো কাজে বের হয় ওই দিন তুর বাড়ি ছেড়ে পালানোর জোগাড়। তাজরিয়ান শান্ত শীতল স্বভাবের হলেও আনায়া ভয়াবহ স্বভাবের। তার ছোট দুটো পা কখনো থেমে থাকে না, তার সাথে মুখ আর হাত মেশিনের মতো চলে। পুরো বাড়ি লণ্ডভণ্ড করতে তার বড় জোর মিনিট 10 সময়ের প্রয়োজন হয়। তুরের মতে তাজরিয়ান তার মতো শান্ত হলেও আনায়া একদম তার বাবার মতো চঞ্চল। যদিও এই কথাটা শুধুমাত্র তুরের মনে হয়, তা না হলে আনায়া পুরোটাই তার মাকে গিলে বসে আছে। আজ শুক্রবার, আনানের ছুটির দিন। ছুটির দিন সবার হলেও আনানের ছুটি জাগতিক সকল কাজ থেকে। শুক্রবার ফোন কল থেকে ছুটি, বন্ধুবান্ধব থেকে ছুটি, পেশেন্ট থেকে ছুটি, সবকিছু থেকে ছুটি। এই ছুটিটা তুর দ্বারা ধার্য করা হলেও পর্যায়ক্রমে তাজরিয়ান আর আনাও জানে তাদের বাবার আজ ছুটির দিন। আজকের দিনে বাবাটা তাদের একান্তই নিজের। আজকের দিনে বাবার উপর কারো অধিকার নেই। শুক্রবার হলেও সকালে ঘুম থেকে উঠে বেরিয়ে পড়ল আনান। সেই থেকে তুর ভ্রু জোড়া গুটিয়ে রেখেছে। সব সার্ভেন্টদের বিদায় করে নিজ হাতে রান্না করছে। প্লেট বাটি একটার সাথে আরেকটার এমন সংঘর্ষ চলছে পুরো বাড়ি বার কয়েক কেঁপে কেঁপে উঠছে। তাজরিয়ান মায়ের এমন রূপ দেখে চুপচাপ বসে আছে। সে জানে আজ বাবা কথার খেলাপ করেছে। তার মানে বাড়িতে মা ঘূর্ণিঝড় নিয়ে আসবে। তাই চুপ করে বসে আছে। আনায়া ঘুরে ঘুরে তার মাকে দেখছে আর প্রশ্ন করছে, মা পাপা কোথায় গেছে? মা পাপা এত বিজি কেন থাকে? মা পাপা বিজি থাকে তাহলে তুমি কি আরেকটা বিয়ে করবে? শেষের প্রশ্নে চমকে তাকালো তুর। গুটানো ভ্রু জোড়া আরো গুটিয়ে নিল। গভীরভাবে চিন্তা করে বলল, ঠিক। তোদের ওই পাপার অপেক্ষার চাইতে আরেকটা বিয়ে করে ফেলা ভালো। আজ এর শেষ দেখে ছাড়ব। আনায়া বুকে হাত গুজে মুখ ফুলিয়ে বলল, ঠিক মা। আমিও তোমার সাথে নতুন পাপা খুঁজতে যাব। এই পাপা শুধু বিজি থাকে। তাজরিয়ান কপাল চাপড়াতে চাপড়াতে আনায়া জামা কোনা ধরে টানতে টানতে লিভিং রুমে নিয়ে এলো। আনায়া, এইগুলো ভালো কথা নয়। মা পাপার উপর রেগে আছে। তুই এইসব বলাতে আরো বেশি রাগবে। আনায়া তাজরিয়ানের হাত ঝাড়া দিয়ে বলে উঠল, আপু ডাক্তার, আমি তোর 1 মিনিটের বড়। আমার চেয়ে বেশি বুঝিস? তাজরিয়ান চুপচাপ সোফায় বসে পড়ল। তার বিরক্ত লাগে। মাহবুব সাহেব না খেয়ে হাসছেন। ওদের ঝগড়া বড়দের মতো। ওরা মারামারি খুব কম করে। ঝগড়ার মাঝে বাকবিতণ্ডাক্তারই বেশি হয়। কখনো আদো আদো গলায় ইংরেজি ভাষার ঝগড়া, আবার কখনো শুদ্ধ বাংলায় ঝগড়া। যদিও বাংলা ভাষায় ঝগড়াটা খুব কম হয়। বেশি রেগে গেলে দুটোতে মিলে ব্রিটিশদের মতো ইংরেজি বলা শুরু করে। বয়স 5 হলেও ইংরেজি ভাষাটা খুব ভালোভাবে রপ্ত করে নিয়েছে। অবশ্য এর সম্পূর্ণ ক্রেডিট মাদার ক্রিস্টোফারের। প্রায় 11টা বাজতে চলল। তুর তার পুত্র আর কন্যাকে গোসল করিয়ে তাদের দাদার কাছে রেখে কিচেনের দিকে ছুটল। মাহবুব সাহেব সোফায় বসে দ্য ডেইলি স্টার পত্রিকাটা জোরে জোরে পড়ছেন। তার পাশে বসে শুনছে তাজরিয়ান। এই কাজটা মাহবুব সাহেব সব সময় করেন। যখনই পত্রিকা পড়েন তখনই ইংরেজি পত্রিকা পড়েন এবং জোরে জোরে পড়েন।
যাতে করে তার নাতি নাতনি শিখতে পারে। তাজরিয়ান বাধ্য ছেলের মতো বসে শুনলেও এতক্ষণে আনায়া পুরো বাড়ি 5 বার সফর দিয়ে এসেছে। রোদে ঘামে পুরো শরীর ভিজে গেছে, তার সাথে গালের দুপাশটা আরও বেশি লাল হয়ে উঠেছে। তাজরিয়ান বেশ বিরক্ত হল। তার বোন হয়ে আনায়া এতটা কেন কেয়ারলেস? বিরক্তে ভ্রু জোড়া গুটিয়ে নিল। সেন্টার টেবিল থেকে টিস্যু নিয়ে আনায়ার মুখ মুছে দিয়ে পুনরায় বসল। তা দেখে মাহবুব সাহেব হাসলেন। তাজরিয়ান আনানের মতো গম্ভীর আর কেয়ারিং হলেও আনাটা পুরো তুরের মতো চঞ্চল স্বভাবের। তুর দুপুরের রান্না শেষ করে বের হল। আনায়া মাকে দেখে তার দাদাভাইয়ের দিকে তাকিয়ে বলল, দাদাভাই তোমার বউ নেই কেন? ওই দেখো আমার পাপার একটা বউ আছে। তাহলে তোমার নেই কেন? মাহবুব সাহেব আনায়ার এহেন প্রশ্নে থমকালেন। বউ নেই কেন এই উত্তর তাদের জানা তাও জিজ্ঞেস করছে। তার মানে নিশ্চয়ই নাতনির মাথায় উল্টো পাল্টা কিছু ঘুরছে। পাশ থেকে তাজরিন বলল, দাদা ভাইরে বউ দাদুমণি হয়। দাদুমণিকে আল্লাহ নিয়ে গেছে তাই তো দাদা ভাইয়ের বউ নেই। আনায়া ভ্রু কুঁচকে আঙ্গুল তুলে বলল, শাট আপ। I didn't ask you, I asked my grandfather. Why are you answering? তাজরিয়ান বেশ বিরক্ত হল। তুর আর চোখে তাকিয়ে হিসহিসিয়ে বলল, একদম ইংরেজের বাচ্চা হয়েছে। এ বি সি ডি ঠিক করে চেনে না কিন্তু ইংরেজিতে পটর পটর ঠিকই পারে। মাহবুব সাহেব চশমা খুলে রেখে আনাকে কোলে তুলে নিলেন। মাথায় জড়ানো ছোট হিজাবটা খুলে চুলগুলো গুছিয়ে দিতে দিতে বলল, তোমার দাদাভাইয়ের বউকে আল্লাহ নিয়ে গেছে। আনায়া থুতনিতে আঙ্গুল ঠেকিয়ে চিন্তিত ভঙ্গিতে বলল, ওকে দাদাভাই, ডোন্ট ওয়ারি। আমি তোমার জন্য আরেকটা বউ নিয়ে আসব। পাপার মতো তোমার বিয়ের ছবি তুলে রাখব। মায়ের মতো রেড রেড শাড়ির মতো বউ হবে তোমার। ওকে। মাহবুব সাহেবের কাশি উঠে গেছে। তাজরিয়ান বিরক্ত ভঙ্গিতে গ্লাস ভর্তি পানি মাহবুব সাহেবের দিকে এগিয়ে দিয়ে আনাকে টানতে টানতে নিজেদের রুমে নিয়ে গেল। এই দিকে তুর আনায়ার বলা কথাটা ভাবছে। লাল শাড়ির মতো বউ। মাহবুব সাহেব কাশতে কাশতে উঠে নিজের রুমের দিকে চলে গেল। নাতনিটা মান সম্মান সব শেষ করবে। এই বয়সে বিয়ে? সর্বনাশ। লোকে ছি ছি করবে। রিসিভ করছে না দেখেও এই নিয়ে 17তম কল করল তুর। রিসিভ করাটা জরুরি নয়, জরুরি হচ্ছে কল সংখ্যা বাড়ানো। সংখ্যা বেশি হলে অপর প্রান্তে থাকা ব্যস্ত লোকটা রাগের মাত্রা আন্দাজ করতে পারবে। 18তে থামল তুর। মোবাইল খানা বিছানায় ছুঁড়ে ফেলে ওয়াশরুমে ঢুকে পড়ল। লম্বা সময় ধরে শাওয়ার নিয়ে বের হল। শুক্রবার শাড়ি পরার দিন তাই পরনে কালো রঙের শাড়ি জড়ানো। লম্বা চুলগুলো বিছানায় ছড়িয়ে বসল। মনের আকাশে তখনও মেঘের ঘন ঘটা। ব্যক্তিগত লোকটা আজকাল লাগাম ছাড়া হয়ে পড়ছে। ভালোবাসাটা কমে যাচ্ছে না তো? বুকের বাঁ পাশে হাত রেখে গভীর নিঃশ্বাস ফেলে কান্না আটকানোর চেষ্টা। ঘড়ির কাঁটা তখন 1টায়। মাহবুব সাহেব নাতিকে নিয়ে মসজিদের দিকে ছুটলেন। এই দিকে আনায়া মন খারাপ করে ছোট জায়নামাজটা নিয়ে তুরের সামনে দাঁড়িয়ে বলল, মা আমিও মসজিদে যাব। দাদাভাই তাজরিয়ানকে নেয়, আমাকে নেয় না কেন? তাজরিয়ান একা একা জিলাপি নিবে, আমাকে দিবে না। পাপাকে বলো আমাকে নিতে। একে তো মন খারাপ, দ্বিতীয়ত আনায়ার জিলাপির লোভে মসজিদে যাওয়ার কাহিনী। তুর বড় করে নিঃশ্বাস ফেলে বলল, পাপার দরকার নেই। নামাজ শেষে আমি আর তুই মসজিদের দরজা ধরে দাঁড়িয়ে থাকব। তখন কেউ না কেউ ঠিকই জিলাপি দিবে।
আনায়া ডাক্তার চোখে মায়ের মুখের দিকে তাকিয়ে আছে। মসজিদের দরজা ধরে দাঁড়িয়ে থাকবে ব্যাপারটা আনায়া মানতে পারছে না। সার্জিক্যাল মাস্ক খুলে বড় করে নিঃশ্বাস ফেলল আনান। মনে হচ্ছে কোমরের হাড় বেঁকে গেছে। তাড়াতাড়ি চেঞ্জ করে নিজ চেম্বারে ঢুকল। চতুর্থবারের মতো ঘড়িতে সময় দেখে হতাশ হলেও মোবাইল ফোন হাতে নেওয়ার পর চেহারার রংটাই বদলে গেছে। বাবার নাম্বার থেকে 5টি মিস কল থাকলেও তুরজান নাম্বারটা থেকে 18টা মিস কল দেখে কলিজা কেঁপে ওঠার জোগাড়। 18টা মিস কল মানে আজ বাড়ির পরিবেশ ভয়াবহ। মিসেস রেগে আছে, রাগের মাত্রা স্বামীর বাড়ি ছেড়ে মায়ের বাড়ি চলে যাওয়ার মতো। সবার খাওয়া দাওয়া শেষ, বাকি আছে তোর। তার নাকি খেতে ইচ্ছে করছে না। মাহবুব সাহেব জোর করলেন না। ইচ্ছে না করার কারণটা তার জানা। ছেলে তার হাড়ে বজ্জাত হয়েছে। মেয়েটাকে না রাগালে ছেলের খাবার হম হচ্ছে না। তিনি মনে মনে ঠিক করে নিয়েছে আজ বাড়ি ফেরার পর ছেলেকে কঠিন হয়ে 2-4টে কথা ঠিকই শুনিয়ে দিবেন। এইভাবে তো আর হয় না। তাজরিয়ান মায়ের রাগ বুঝলেও আনায়ার সেই দিকে এত খেয়াল নেই। সে দিব্যি মায়ের আঁচল ধরে ঘুরঘুর করছে। খাবার শেষে তাজরিয়ানকে নিয়ে বেরোলেন মাহবুব সাহেব। বাগানে বসে নাতির সাথে দুটো মনের কথা বলবেন। নাতনির সাথে মনের কথা বলতে গেলে হাই প্রেশার নিয়ে ঘরে ফিরতে হয়, তাই তাকে তার মায়ের কাছে রেখে গেলেন। আনান বাড়ি ফিরেছে। মাহবুব সাহেব ছেলেকে ডাক্তার লেন। তাজরিয়ান দাদার হাত ধরে তাকে কথা বলতে না দিয়ে বলল, পাপা আজকে মা অনেক রেগে আছে। আনাও খুব রেগে আছে। আনায়া মাকে বলেছে তুমি বেশি বিজি থাকো, তাই আর একটা বিয়ে করে নতুন পাপা আনতে। মা রাজি হয়ে গেছে। দাদাভাইয়ের কথা পড়ে শুনবে, তুমি আগে তাড়াতাড়ি যাও। আনানের মাথা ঘুরছে। ছেলে বলছে মানে প্রতিটি কথা সত্য। মেয়েটা নিজের পাপার সংসার ভাঙবার জন্য উঠে পড়ে লেগেছে। একদম মায়ের মতো কুটিল বুদ্ধি সম্পন্ন হয়েছে। আল্লাহ জানে আজ কপালে কি আছে। ছুটল আনান। এই মুহূর্তে মা মেয়ে দুটোকে আলাদা রাখতে হবে। দুটোতে একসাথ আছে, তার মানে জীবন তেজপাতা হতে দেরি নেই। মিনি টেরেসে থাকা ডিভানের 2 প্রান্তে মা মেয়ে বসে আছে। মাঝখানে ফাঁকা জায়গাটাতে তুর চুল ছেড়ে রেখেছে। আনায়া মায়ের চুল নিয়ে দুষ্টুমি করতে করতে বলে উঠল, মা পাপা আগেও এত বিজি বিজি ছিল? পাপা এত বিজি বিজি কেন? তুরের বিরস মুখে জবাব, হুম আগেও এমন ছিল। পাগল, কিপ্টে, হাড়ে বজ্জাত, প্যাকেট করা নানরুটি ছিল। মিথ্যে বলতো, আর চোখে ডাক্তার তার লিছাকে দেখত। এখনো হয়তো ওই এক বাচ্চাওয়ালা সেই লিসাকেই দেখছে। আনায়া ছোট ছোট দুটো হাত দিয়ে মুখ চেপে বলল, মা নানু তোমাকে নানরুটির সাথে বিয়ে দিয়েছে কেন? আর কেউ ছিল না মা? আরেকটা পাপা কেন খোঁজেনি? দেয়ালে হেলান দিয়ে মা মেয়ে বলা কথাগুলো শুনে নিজের মুখের ভাষা হারালো আনান। কাকে কি বলবে? যেখানে ঘরের শত্রু বিভীষণ, নিজ মেয়েটাই বাপের বিরুদ্ধে চলে গেল। বিনা বাক্য ব্যয় বউ আর মেয়ের সামনে দাঁড়ালো আনান। আমার পিঠ পিছে এত কিছু? আনায়া আর তুর একসাথে মুখ ঘুরিয়ে নিল। আনান পুনরায় বলল, শুনলাম তুমি তোমার মেয়ের আইডিয়াতে বিয়ে করছো। হুম আমরা নূতন পাপা আনব। তুমি বেশি বিজি বিজি থাকো। নূতন পাপ বিজি থাকবে না। মেয়ের কথায় ভ্রু জোড়া গুটিয়ে নিল। মেয়েটা তার মায়ের কার্বন কপি হয়েছে। চেহারা, কথাবার্তা, তার রাগের ধরন সবটাই মায়ের মতো। বুদ্ধিটাও মায়ের মতো। আনান ভেবে পায় না যমজ ছেলে মেয়ের মধ্যে এতটা পার্থক্য কি করে হয়।
লম্বা শ্বাস টেনে মেয়ের পাশ ঘেঁষে বসল। তুর তখন আর চোখে বাঘ বেটিকে দেখছে। আনান পাশ ঘেঁষে বসায় আনায় সরে বসে। মেয়ের রাগ দেখে মুখ টিপে হাসল। গলা খাকিয়ে বলল, ছোট্ট মায়াবতী পাপা, রিয়েলি রিয়েলি সরি। আর কখনো এমন হবে না। তুর ধূপধাপ পা ফেলে রুমে চলে গেছে। তপ্ত নিঃশ্বাস ফেলল আনান। আনায়া মায়ের পিছু ছুটবে তার আগেই কোলে তুলে নিল। আনান আদুরে গলায় বলল, ছোট মা, আগে পাপার কথা শোনো। হুম। সকাল সকাল পাপার ফোনে একটা ইম্পর্ট্যান্ট কল আসে। হসপিটালে একটা আঙ্কেল খুব বেশি অসুস্থ হয়ে পড়েছিল। পাপা না গেলে আঙ্কেলটা আকাশের তারা হয়ে যেত। আনা থুতনিতে আঙ্কেল ঠেকিয়ে চিন্তিত গলায় বলল, ওকে পাপা। আই আন্ডারস্ট্যান্ড, কিন্তু হসপিটাল ইয়া বড়। ওখানে অনেক ডাক্তার, তার আঙ্কেল আছে। তুমি কেন গেলে? মেয়ের যুক্তির অভাব নেই। মায়ের মতো প্রশ্নের সাগর। অবশেষে বলল, ইয়া বড় হসপিটালে কার্ডিওলজিস্ট যারা ছিল সবাই তখন অন্যদের এটেন্ড করছিল। তাই তো পাপা ছুটে ছুটে ওই অসুস্থ আঙ্কেলটাকে বাঁচাতে গিয়েছি। পাপা না গেলে কি হতো বলতো? আনায়া মাথা নেড়ে বলল, আমার পাপা সুপারম্যান। সুপারম্যান সবার প্রবলেম ঠিক করে দেয়। ওকে পাপা, আমি আর রেগে নেই। ইনশোরে অ্যান্ড আই লোভে ইয়ে পাপা। আনান মেয়ের কপালে স্নেহের পরশ বুলিয়ে বলল, আই লোভে ইউ টু মি প্রাইনকেস। এখন তোমার মাঝে রেগে আছে। পাপার সাথে কথা বলছে না। রেগে একদম রেড হয়ে গেছে। আনায়া তার বাবার কোল থেকে নেমে ফুলের টব থেকে একটা গোলাপ ফুল ছিঁড়ে নিল। আনানের হাতে গুজে দিয়ে গালে আঙ্গুল ঠেকিয়ে বলল, মা বেশি রেগে নেই। কিউট পিউট ফুল দিয়ে কিউট পিউট করে সরি বলো। দেখবে রাগ একদম ফুস হয়ে গেছে। আনায়া আর দাঁড়াল না। এক ছুটে মিনি টেরেস থেকে রুমে চলে গেল। বিকেল গড়িয়ে সন্ধ্যা, আর সন্ধ্যা গড়িয়ে রাত। আনান বউয়ের রাগ ভাঙানোর চেষ্টা তখনও চালিয়ে যাচ্ছে। যদিও বউ তাকে দেখেও না দেখার ভান করে ছেলে মেয়ে নিয়ে ব্যস্ততা দেখাচ্ছে। মাহবুব সাহেব সন্ধ্যায় বেরিয়ে প্রায় রাত 10টায় ফিরলেন। আসার সময় হাতে করে দুটো প্যাকেট আনতে ভুললেন না। প্যাকেট দুটো নিয়ে চুপিসারে রুমে ঢুকে দরজা আটকে দিল ন। এইদিকে তাজরিয়ান আর আনায়া মাহবুব সাহেবকে দেখে ফেলেছে। তারা জানে দুটো প্যাকেটের মধ্যে একটা প্যাকেট তাদের জন্য বরাদ্দ করা। আনানের নজর এড়িয়ে দুজন পড়ার টেবিল থেকে চুপচাপ বেরিয়ে পড়ল। ছেলে মেয়ে দুটোর লুকোচুরি আনানের নজর এড়ালেও তুর ঠিকই দেখে ফেলেছে। তুর ভালো করেই জানে এই মুহূর্তে বিচ্ছু দুটোকে পড়ার টেবিলে বসিয়ে রাখার চেষ্টা করা বৃথা। এই সময়টা তারা তাদের দাদাভাইয়ের সাথেই কাটাবে। দীর্ঘ শ্বাস ফেলে আনানের কথাগুলো শুনেও না শোনার ভান করে বেরিয়ে পড়ল। লোকটাকে এই শিক্ষাটা না দিলই নয়। আনান বেচারা জানে তার ভুল কোথায়। বউকে না জানিয়ে বের হওয়াটাই তার কাল হয়েছে। আজকের ঘটনার পর আনান মনে মনে কঠিন প্রতিজ্ঞা করেছে। হসপিটাল তো অনেক বড় ব্যাপার, সেখানে যাওয়ার সময় তো বলে যাবেই, তার সাথে ছোট ছোট ব্যাপারগুলোও বউকে জানিয়ে করবে। যেমন বাথরুমে যাওয়া কিংবা মিনি টেরেসে পা রাখা। আল্লাহর দেওয়া নেয়ামত এই অভিমানী বউ, এই নেয়ামত মুখ ফিরিয়ে নিলেই সমস্যা। নাতি নাতনি দুটোর হাতে চকলেটের প্যাকেট দিয়ে অন্য প্যাকেটটা তুরের হাতে দিল ন। তুর প্যাকেট দেখা মাত্র বুঝে ফেলেছে এতে কি আছে। মুচকি হেসে বলল, বাবা তোমার মনে আছে? মাহবুব সাহেব তুরের মাথায় স্নেহ মাখা হাত রেখে বলল, অবশ্যই মনে আছে। অনেক দিন পর আমার মেয়ে ফুচকা খাওয়ার কথা বলেছে, আমি বাবা হয়ে মনে রাখব না?
তাড়াতাড়ি প্লেটে সাজিয়ে নাও মা। ওই হুলো বেড়ালটা দেখলে আবার নাক ফুলাবে। মাহবুব সাহেবের কথা শুনে খিলখিল করে হেসে উঠল তুর। আনানকে হুলো বেড়াল বলছে দেখেই তার হাসি পাচ্ছে বেশি। লুকিয়ে চুরিয়ে সবটা দেখলেও সামনে এলো না আনান। দূর থেকে তাদের বাবা মেয়ের ভালোবাসা দেখে বুক ফুলিয়ে শ্বাস নিল। তুরের সাথে সংসার জীবনের এতগুলো বছর পেরিয়েছে, আজ অবধি কখনো মনে হলো তুরকে ভালোবাসা কিংবা বিয়ে করার সিদ্ধান্তের মধ্যে কোনোটা ভুল ছিল। প্রতিবারই মনে হয়েছে তুরকে বিয়ে করা তার জীবনের শ্রেষ্ঠ সিদ্ধান্তের মধ্যে একটি, যার মধ্যে বিন্দু পরিমাণ ভুল নেই। রাতের খাবার শেষে তাজরিয়ান আর আনাকে ঘুম পাড়াচ্ছে তুর। এর মধ্যে টপকালো আনান। তাজরিয়ান আর আনায়া মুচকি মুচকি হাসছে। বাবা মায়ের এমন খুনসুটি ঝগড়া তাদের বেশ লাগে। আনায়া মায়ের বুকে মুখ লুকিয়ে বিড়বিড় করে বলল, মা তুমি যাও, আজ পাপা গল্প বলবে। মেয়ের কথা শুনে বাঁকা হাসল তুর। তার এই অতিশয় ভদ্র বাচ্চা দুটোকে গল্প শোনানোর চাইতে তৃতীয় বিশ্বযুদ্ধ ঘোষণা করে দেওয়া সহজ। মেয়ের কথায় তাদের বিছানা ছাড়ল। এইদিকে আনান বাচ্চা দুটোর খপ্পরে আটকে গেছে। দুটোকে দুই বাহুতে নিয়ে বিছানার মাঝবরাবর শুয়ে আছে। এই মুহূর্তে তাদের সাথে আলোচনা কোথা থেকে শুরু করবে বুঝে পাচ্ছে না। পাবেই বা কি করে। পুরো মাথা ভর্তি তাদের মায়ের চিন্তা। তাজরিয়ান চোখে ঘুম ভর করলেও আনায়া ডেব ডেব করে তাকিয়ে আছে। আনান মেয়ের কপালে চুমু দিয়ে বলল, ঘুম নেই চোখে? আনায়া মাথা নেড়ে বলল, উহু পাপা, আমার চোখে ঘুম নেই। মা বলে আমি হুতুম প্যাঁচা, তাই চোখে ঘুম থাকে না। পাপা হুতুম প্যাঁচা কেমন হয়? হুতুম প্যাঁচা কি আমার মতো কিউট পিউট? মেয়ের প্রশ্ন শুনে উত্তর দিবে কি দিবে না দ্বিধা দ্বন্দ্বে ভুগছে। এমন একটা প্রশ্ন সত্য বললেও সমস্যা, মিথ্যা বললেও সমস্যা। আনান গলায় ঝেড়ে বলল, দেখো তোমার অভ্যোস হুতুম পেঁচার মতো হলেও তুমি হুতুম প্যাঁচা নও। তাহলে পাপা হুতুম প্যাঁচা কি দেখতে পচা? মা আমাকে পচা বলেছে? আনান পড়েছে মহা বিপাকে। বেচারা পারে না কেঁদে ভাসাতে। না মা, পচা না। সবাই সবার মতো সুন্দর। আল্লাহ সবাইকে সুন্দর করে তৈরি করেছে। হুতুম প্যাঁচাও সুন্দর, তবে তার চাইতে আমার ছোট্ট মায়াবতী বেশি সুন্দর। ওকে পাপা। পাপা দেখো তাজরিয়ান ঘুমোচ্ছে। ও বেশি ঘুমায়। বেশি না। তাজরিয়ান তাড়াতাড়ি ঘুমায়, তাড়াতাড়ি ওঠে। তোমার দাদাভাইয়ের সাথে মর্নিং ওয়াকে যায়। তুমি যাও না? আমার চোখে ঘুমু ঘুমু পায়, এই জন্য পড়তে পারি না পাপা। আনান জানে মেয়েটা তার মায়ের মতোই পড়া চোর হয়েছে। পড়তে বসলে ঘুম, মাথা ব্যথা, পেট ব্যথা, চোখে কম দেখা সবটাই তার একসাথে হয়। এই মেয়েকে পড়ালেখা কি করে শেখাবে সেটা নিয়েই বেশি চিন্তা। পড়ালেখা করতে হবে মা। পড়ালেখা খুব প্রয়োজন। পড়ালেখা না করলে আমার এই ছোট্ট মায়াবতীকে সবাই কত কথা শোনাবে। পাপার তো শুনেই কষ্ট হবে। আনায়া ঘুম ঘুম চোখে তার পাপার পেট জড়িয়ে ধরে বলল, মা বলেছে বেশি বেশি পড়ালেখার দরকার নেই। অনলি ক্লাস 10 পাপা, এরপর তোমার মতো আমাকে একটা রাজকুমার নিয়ে যাবে। মেয়ের কথা শুনে আচম্বিত হল। কিছু জিজ্ঞেস করবে তার আগেই দেখল মেয়ে ঘুমিয়ে পড়েছে। মেয়েকে শুয়ে উঠে পড়ল। যেমন মা তেমনই মেয়ে। অনলি ক্লাস 10? রাজকুমার? হনহনিয়ে বেরিয়ে পড়ল। আজ তুরকে না জিজ্ঞেস করলেই নয়। বয়স 5 হয়নি, এখন থেকেই পড়া চুরি শেখাচ্ছে।
যতটা সাহস নিয়ে রুমের উদ্দেশ্যে বেরিয়েছে, রুমের চৌকাঠের সামনে দাঁড়িয়ে ঠিক ততটা ভয় নিয়ে রুমের ভেতরে পা রেখেছে। আনান তুরকে নয় বরং তুরের রাগটাকে ভয় পায়। তুরের কথা না বলা, বুকে মাথা না রেখে ঘুমানো, ছোট ছোট আবদার না করা, অবান্তর গল্পগুলো নাট শুনতে পাওয়া, তার চেয়ে বেশি ভালোবাসা কমে যাওয়ার ভয়। প্রত্যেক পুরুষ তার ব্যক্তিগত রমণীকে ভয় পায়, ভালোবাসা কমে যাওয়া কিংবা না পাওয়ার ভয়ে। ঘুমায়নি তুর, আনান ছাড়া তার ঘুম আসবে না। তাও উল্টো দিকে মুখ করে চোখ বুজে শুয়ে আছে। তার মৃদু নড়চড় ঈষৎ আলোতেও দৃশ্যমান। হাসল আনান। রাগ অভিমান রুমের বাইরে রেখে তুরের কাছ ঘেঁষে শুয়ে পড়ল। আলগোছে দুহাতে টেনে তুরের মাথাটা বুকে জড়িয়ে নিল। মৃদু হাসল তুর, শত রাগ অভিমানের পরেও জায়গাটা তার একান্তই ব্যক্তিগত। আদুরিনীর চুলে বিলি কেটে দিতে দিতে বলল, আমার ব্যক্তিগত রমণী শোনো। রাগ, অভিমান, অভিযোগ সব করছো ঠিক আছে। এর বেলায় তোমার 7 খুন মাফ। পুরো দিন তোমার সব রাগ অভিমান মেনে নিলেও সন্ধ্যার পর এইসব রাগ অভিমান চলবে না। আমি আমার ব্যস্ততম ইটপাথরের শহর ছেড়ে সন্ধ্যায় তোমার নীড়ে শান্তির খোঁজে আসি। তখনও তুমি রেগে কেন বলো তো? নিরুত্তর তুরের ঠোঁটের কোণে হাসির রেখা। দুহাত প্রসারিত করে জড়িয়ে ধরল আনানকে। তার বুকে মাথা রেখে শান্ত শীতল গলায় বলল, রেগে নেই, রাগ পড়েছে সেই কবে। আপনার উপর আমার রাগ বেশিক্ষণ টেকে না। বোধহয় আপনি মিষ্টিভাষী তাই। শব্দ করে হেসে উঠল আনান। বোকাশোকা বউটা চালাক হয়েছে। তার গুমোট মুখের আড়ালে আমাকে জ্বালানোর ফন্দি এঁটছে। আমি রেগে আছি। এখন ঘুমাও তুমি। তুর মাথা উঁচু করে বলল, রেগে নেই জানি। তবে কি আজকেও ঘুম পাড়িয়ে সিক্রেট ভিলায় যাওয়ার ফন্দি আটছেন? শুনুন মাফিয়া সাহেব, ওসব আর হচ্ছে না। অন্তত আজ যেতে দিব না। তুরের কথা শুনে চমকে উঠল আনান। লাইট জ্বালাতে চাইলে তুর হাত ধরে আটকে ফেলল। আধো আলোতে আনানের অবাক দুটো চোখ তুরের দৃষ্টি গোচর হল। তুর আনানের বুকে মাথা রেখে বলল, একটা সময় বোকা ছিলাম। এখনো আছি, তবে অতটাও নই। সংসার জীবনের প্রায় 6 বছর হয়ে আসছে। যার সাথে এতগুলো দিন পার করছি তার সম্পর্কে জানব না? শুনুন, এই তুর আপনার পুরো হৃৎপিণ্ড দখল করে আছে সেই কবে থেকে। তাই আপনাকে জানাটা এতটাও কঠিন কিছু না। আনান অবাক হয়ে তুরের কথা শুনছে। তুর এইসব জানল কখন সেটাই ভেবে পাচ্ছে না। উহুম উহুম। মি হাজবেন্ড। এত ভেবে কি করবেন? বউ হই আপনার, আমার কাছে আপনি এবং আপনার সকল সিক্রেট কথাগুলো সেফ। তা কখন জানলে? যদি বলি আরও 4 বছর আগে। কি? হ্যাঁ। আমাকে বলনি কেন? কেন বলবো? জানার পর রাগ হয়নি তোমার? কেন রাগ হবে? এই যে শুনলে আমি কোনো সাধারণ ব্যক্তি নই। আমি ভয়ঙ্কর একজন মানুষ। যে মানুষ মারতেও দুবার ভাবে না। রাগ হয়নি, বরং মনে হয়েছিল আপনি আমার জন্য একদম পারফেক্ট। তবে হ্যাঁ, অবাক করা ব্যাপার, ভয়ঙ্কর লোকটা আমাকে ভয়ঙ্কর ভালোবাসে। সেই জন্য ভাবলাম ভয়ঙ্কর হোক তবুও ভালোবাসব তাকে। তাই তার 7 খুন মাফ। আনান মুচকি হেসে বলল, তা ঠিক। তো মাই লাভলি ওয়াইফি, এই নিয়ে আর কোনো প্রশ্ন? উহু। আর কোনো প্রশ্ন নেই। তোমার নেই, আমার আছে। তুমি মেয়েকে পড়ালেখা নিয়ে কি বলেছ? কখন? অনলি ক্লাস 10 পর্যন্ত পড়ালেখা করতে। এরপর আমার মতো কোনো রাজকুমার নিয়ে যাবে। এইসব বলনি?
হ্যাঁ বলেছি। ঠিকই তো, এত পড়ে কি করবে? বরং 10ম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করিয়ে বিয়ে দিয়ে দিব। তা রাজকুমার কই পাবে? আপনার বেস্ট 15 আছে না? শাদাব, মুহিত, নীরব, ফরহাদ ভাইয়া এদের ছেলে আছে। সবাই আনায়ার 1-1.5 বছরের বড়। তার চেয়ে বড় কথা সবাই কিউট পিউট। আপনি ওদের ভালো করে পড়ালেখা করতে বলুন। ওদের মধ্যে একজনের সাথে আনায়ার বিয়ে দিব। তাহলে মেয়েটাকে দূরে পাঠাতে হবে না, কাছে কাছে থাকবে। তুরের আইডিয়া শুনে আনান হতবাক। মেয়েকে স্কুলের চৌকাঠে পা রাখানোর আগে শ্বশুর বাড়ির চৌকাঠ ঠিক করে ফেলেছে। অবাক, হতবাক, আশ্চর্য, আচম্বিত এই সব শব্দ আনানের কাছে কম পড়ছে। এই নিয়ে আর একটা কথাও বলল না। লম্বা শ্বাস টেনে তুরের মাথায় হাত বুলিয়ে বলল, একটা কথা জিজ্ঞেস করি? হুম। কখনো মনে হয়েছিল আমার থেকে বেটার কাউকে তুমি ডিজার্ভ করতে? যেমন ধরো নুসাইব। কখনো মনে হয়নি? আমার মনে হয় বেস্ট কাউকে পাওয়ার পর কেউ বেটারের আশা করে না। রইল কথা নুসাইবের, তিনি আমাদের মাঝে নেই। যদি থাকতো তাও আমার কাছে আপনি প্রথম আর আপনি শেষ। তার ভালোবাসা একপাক্ষিক ছিল আনান। সে আমাকে ভালোবাসতো, আমি তাকে নয়, বরং আপনাকে ভালোবাসি। নুসাইব মানুষটাকে আমি শ্রদ্ধা করি, একজন আদর্শ মানুষ হিসেবে দেখি। তার প্রতি আমার অনুভূতিগুলো কখনো ভালোবাসার রূপ নেয়নি। তবে আমি তার ভালোবাসাটাকে সম্মান করি, তার ত্যাগটাকে সম্মান করি। ব্যাস, আর কিছু নয়। তুরের বলা প্রতিটা বাক্য শুনে মৃদু হাসল আনান। কয়েক মিনিটের নীরবতা ভেঙ্গে আলগোছে তুরের গালে হাত রেখে বলল, ভালোবাসি। তুরের চোখের পত্রপল্লব ভারী হয়েছে সেই কবে, যার দরুন এই মুহূর্তে চোখ খুলে রাখা দায় হয়ে পড়েছে। তাই আধ খোলা চোখে জবাব দিল, হুম। আছড়ে পড়া তপ্ত নিঃশ্বাস বলছে তার চোখে তন্দ্রা ভর করেছে। তুর ঘুমে বিভোর হয়ে এলেও আনান জেগে। বিগত 6টা বছর তার চোখের সামনে ভেসে উঠল। তুরের সাথে সংসার জীবনের শুরুটা ব্যস্ততম ছিল, ছিল প্রাণের সংশয়। সেই সময়টা পেরুতে না পেরুতেই তুরের অসুস্থতা। লম্বা সময়টাতে লোক মুখে হাজার কথা শুনেছে আনান। তুরকে ছেড়ে দেওয়ার কথা থেকে শুরু করে পাগল বলে আখ্যায়িত করা কোনোটাই বাদ যায়নি। হাল ছাড়েনি সে। সবার বলা কথাগুলো শুনে হতাশ হয়নি, বরং বুকের বাপাশে হাত রেখে বারবার বলেছিল তবুও ভালোবাসি। সেই সময়টার কথা ভাবতে ভাবতে চোখ বুজল। হাতের বাঁধন শক্ত করে তুরের কপালে চুমু আটল। আনান জানে জীবন এখানেই শেষ নয়। সামনে হয়তো দীর্ঘ সময় অপেক্ষা করছে। সেই সময়টাতে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে না এমনটা নয়। তবে সেই সময়টাতেও আনান তুরকে এইভাবে আঁকড়ে ধরে রাখবে। এইভাবে বুকের বাঁ পাশে চেপে ধরে বারংবার বলবে তবুও ভালোবাসি।